আচ্ছা, তাহলে আজকে আমরা কাজ করবো যে আমরা তো ফ্রি থিম নিয়ে কাজ করছি, তাই না? তাহলে আজকে একটা কাজ করব আমরা, যে কমার্সে একটু বেশি ফিচার যুক্ত একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব। আমরা থিমের নাম হলো, আমি যদি এখানে লিখি যে মার্ট ফ্রি, নাম শুনছেন অবশ্যই আপনারা, একটা মার্ট ফ্রি শুনছেন, মার্ট ফ্রি থিম। স্যার এই যে নতুন তো স্যার মানে শুনি নাই স্যার। আচ্ছা, মার্ট ফ্রি থিমে দেখি, ঢুকে দেখি যে মার্ট ফ্রি থিম, এটা হলো মার্ট ফ্রি। দেখেন ও কমার্স মার্কেট প্লেস ওয়ার্ডপ্রেস একটা থিম, ক্লিক করলাম, এটা একটা প্রিমিয়াম থিম। মার্ট ফ্রি ও কমার্স মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেসের একটা থিম, যেটা $59 একটা থিম, বাট এটা আমার কাছে আছে, পারচেস করে, বাট এটা লাইসেন্সটা পাবে না, এই জন্য একটা নাল থিম। তো এটা যখন আমরা ব্যবহার করব, যেহেতু লাইসেন্স নাই, সেই জন্য কি করব, এটাকে যে আপডেট গুলো থাকবে, জাস্ট আপডেট গুলোকে আমরা ডিঅ্যাক্টিভ করে রাখবো। তাহলে আমার থিমের সব ফিচারই আমরা ব্যবহার করতে পারবো। ক্লায়েন্ট আমাদেরকে যখন কোনো থিম পারচেজ করে দিবে, ক্লায়েন্ট তো কোনো প্রজেক্ট দিলে অবশ্যই সে আমাকে একটা থিম চুজ করে দিবে না? হয়তো সেটা ক্লায়েন্টই আমাকে দিবে, অথবা আমাকে বলবে যে আপনি একটা আপনার পছন্দ মতো একটা থিম আমাকে রিকমেন্ড করেন। তখন আপনি যদি, আপনার যদি কোনো পছন্দের কোনো থিম থাকে, তখন আপনি ক্লায়েন্টকে রিকমেন্ড করলেন যে এই থিমটা অনেক ভালো ফিচার আছে, মানে ব্লা ব্লা ব্লা, মানে আর যা যা আপনার ক্লায়েন্ট চাচ্ছে। তো যেহেতু ক্লায়েন্ট আমাকে দিবে, তাহলে ক্লায়েন্ট যখন আমাকে থিম দিবে, তা অবশ্যই লাইসেন্স সহই দিবে, তাই না? তো আমরা যদি এই থিমকেই কাস্টমাইজ করতে পারি, ক্লায়েন্ট আমাকে থিম দিলে তখন কাস্টমাইজ করতে পারবো, কারণ শুধু লাইসেন্সটা অ্যাড করতে হবে। ওকে, তাহলে এটা যেহেতু আমার, হ্যাঁ, জি যেমন এই থিমটা আমরা ব্যবহার করব, কিন্তু আমাদের ধরেন ওয়েবসাইট আছে, জি, সেক্ষেত্রে কি আমাদের লাইসেন্স লাগবে স্যার যদি আমরা বাংলাদেশে করি? না, এই থিম যদি আপনি অটো আপডেট বন্ধ করে দেন, মানে থিমের ভবিষ্যতে কোনো আপডেট আসলে, কোনো চেঞ্জ আসলে সেটা আপনি নিতে পারবেন না। যদি আপডেট দিতে চাই, সেক্ষেত্রে আপনার লাইসেন্স লাগবে। মানে আপনার, মানে কোনো সাইট যদি এই থিম দিয়ে মানে করেন, মানে বিল্ড করেন, সাইটের সব কন্টেন্টই থাকবে, বাট জাস্ট কোনো একটা একটা ডিফারেন্ট থাকবে, আপডেটটা দিতে পারবেন না। কারণ থিমের প্রতিনিয়ত কিছু কিছু আপডেট আসে, সেই আপডেট গুলো ছাড়া বাদ বাকি সবই থাকবে। আর যখন ক্লায়েন্টের কাজ করবো, তখন তো আর ফ্রি থিম দিয়ে করবো না, ক্লায়েন্ট তখন তো মাঝে মধ্যে আপডেট লাগতেই পারে। হ্যাঁ, বাট আমরা শেখার জন্য কোনো সমস্যা হবে না। আপনি যদি চান যে আপনার কোনো লাইভ সার্ভারে থিম এটা দিয়ে কাজ করে রাখবেন, হোস্ট করবেন, কোনো সমস্যা নাই, আপডেটটা অফ করে রাখবেন শুধু। ওটা একটু ওকে, দেখে দিয়েছে কিভাবে হ্যাঁ, আপডেট অফ করবে। হ্যাঁ, আমি দেখাই দিব। তো তাহলে একটা কাজ করি, যেহেতু থিম আমার কাছে আছে, জ্যাম তো সবার কাছেই আছে, তো আমি একটু জ্যামটাকে চালু করে নেই। জ্যাম কন্ট্রোল প্যানেলে আসলাম। জ্যাম স্যার, কন্ট্রোল আপনি একদিন বলছিলেন কিভাবে একটা সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয় সেটা মানে বুঝতে পারবো, এবং একটা ওয়েবসাইট দেখাবেন বলছিলেন। মানে ওয়ার্ডপ্রেস বা কোনো অন্য কোনো সাইট দিয়ে তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য। জি স্যার, জি স্যার, আপনি বলছিলেন, সেজন্য আপনাকে বললাম আর কি। মানে মানে কোন আমার সা- আমার হ্যাঁ, সাইটে মানে ওয়ার্ডপ্রেসে না অন্য? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে ওটা দেখার জন্য, ওইটার জন্য আপনার ক্রোমে বা যে কোনো একটা জায়গায় এখানে লিখবেন অপালাইজার। অপালাইজার নামে একটা এক্সটেনশন আছে, এক্স এক্সটেনশন আছে একটা অপালাইজার। তো এটা যদি ক্লিক করেন, তাহলে এই যে অপালাইজার যে একটা আসছে ক্রোমের এক্সটেনশন, এটা আমার এখানে কি দেয়া আছে? যদি দেয়া থাকে, হ্যাঁ ব্যবহার করতে চান, হ্যাঁ করতে চাই, বাংলা কেন সবকিছু। আচ্ছা, ডাউনলোড ক্রমে দিলাম, সেভ ফাইল। আচ্ছা, এক্সটেনশন এখানে আসছে, জাস্ট এটাকে ওপেন করেন। আচ্ছা, রান দিলাম। স্যার আর একটা জি, প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আমি ই কমার্স সাইট যদি তৈরি করি, বায়ার আমাকে কি কি প্রশ্ন করতে পারে স্যার? মানে ধরেন আমি একটা গিগ করলাম ই কমার্স সাইট নিয়ে। জি, আপনাকে হয়তো কমন কিছু কোশ্চেন করবে, যে বাইরের তো তার মানে একটা একটা কোনো একটা পারপাসে তার একটা ই কমার্স সাইট রান করবে, সেক্ষেত্রে বলবে হয়তো যে আমার এতগুলো প্রোডাক্ট থাকবে, এরকম একটা থিম চুজ করেন যেখানে আমি 100 বা 1000 বা 1000+ আমি প্রোডাক্ট রাখতে পারবো আমার স্টোরে। এরপর আরেকটা থাকবে হয়তো যে, মানে
মাল্টি ভেন্ডর হবে কিনা। অনেক সময় দেখা যায় যে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট চাই, যে এটা হলো যে আমার কোনো পার্সোনাল একটা ওয়েবসাইট, বাট আমি চাচ্ছি অন্য কোনো মার্কেট প্লেস আমার এখানে এসে সেল করুক। যেরকম অ্যামাজন একটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, আমি চাইলে অ্যামাজন অনেক কিছু সেল করতে পারি, অ্যামাজনের সাথে কানেক্টেড হতে পারি। এরকম মাল্টি ভেন্ডর যদি চাই তো হয়তো জিজ্ঞেস করবে যে আপনি মাল্টি ভেন্ডর ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন কিনা। আর মাল্টি ভেন্ডরের জন্য একটা প্লাগইন আছে যেটার নাম হলো দোকান। এরপরে আরেকটা যেটা থাকে, যেটা হলো যে আপনাকে কোশ্চেন হয়তো করবে যে আমার মানে যে প্রোডাক্ট গুলো আছে আমি চাচ্ছি সব, মানে আমি আমার নিজস্ব প্রোডাক্ট দেবো, সেই ক্ষেত্রে আপনি কি জাস্ট থিমটাই আমাকে ইনস্টল করে দিবেন এবং সাইট রেডি করে দিবেন, না প্রোডাক্ট সহ আমার আমার যে প্রোডাক্ট আছে হয়তো 100টা প্রোডাক্ট সহ নেবেন? যদি প্রোডাক্ট সহ ক্লায়েন্ট চাই যে আমার 100টা প্রোডাক্ট আপলোড করে দিতে হবে, চার্জ একটু বেশি আসবে। হ্যাঁ, এর বাইরে কিছু চাই না। আর হলো আরেকটা হলো যে পেমেন্ট গেটওয়ে হয়তো অ্যাড করতে বলে, যে আমার এখানে দেখা যায় বাংলাদেশে হয়তো পেপালের যে পেমেন্ট গেটওয়ে থাকে এগুলো থাকে না, অন্য অন্য কান্ট্রিতে পেমেন্ট গেটওয়ে অপশন গুলো থাকে। সেই ক্ষেত্রে হয়তো সে কোন কোন পেমেন্ট গেটওয়ে চাচ্ছে সেগুলো হয়তো বলবে যে আমি চাচ্ছি এই পেপাল অ্যাড করতে চাচ্ছি, আর ওদের ওখানে যদি এসএসএল কোন ই কমার্স থাকে সেটা অ্যাড করে দিবে। আরেকটা হলো থাকে যে ধরেন একটা কি জানি ব্যাংকের যে ইয়াগুলা মানে ইনফরমেশন ওগুলো হয়তো আপনাকে দিবে, ব্যাংক ট্রানজেকশন যেটা সেটা আপনি হয়তো করে দিবেন। আরেকটা হয়তো বলবো যে আমার সাইটটা এসইও ফ্রেন্ডলি করতে চাচ্ছি, সেক্ষেত্রে ইয়োস্ট এসইও একটা প্লাগইন আছে যেটাতে সাইট এসইও করা যায়। হ্যাঁ, গুগল র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাই, সেই পার্ট গুলো একটু মানে কাস্টমাইজেশনের সাথে রিলেটেড। বাট স্যার ওনাকে স্ক্রিনশট দিতে হবে আপনার ওয়েবসাইট আমি এইভাবে তৈরি করে দেবো, এরকম কোন স্ক্রিনশট দিতে হবে? না না, স্ক্রিনশট দিবে না, ক্লায়েন্ট তো একটা ডকুমেন্টেশন একটা আপনাকে ফাইল দিবে যে সে কি কি চাচ্ছে। ওই ফাইল দেখার পরে না আপনি তখন কনফার্ম করবেন যে আপনি ওই কাজগুলো করতে পারবেন কিনা পারবেন না। কারণ ক্লায়েন্ট আপনাকে একটা ফাইল দিল, আমি দেখাচ্ছি, মনে করেন ক্লায়েন্ট আপনাকে পেন ড্রাইভটা লাগাই, ধরেন এটা তো আমার লাগবে, এটাকে কপি করলাম, আচ্ছা এটাকে এখানে পেস্ট করলাম। এরকম প্রত্যেকটা থিমে যেরকম ডকুমেন্টেশন আছে ক্লায়েন্ট আপনাকে এরকম একটা ডকুমেন্টেশন দিবে, যেটা ডক ফাইল হোক বা অন্য কোনো ফাইল হোক, এরকম একটা ডকুমেন্টেশনে থাকবে যে মানে লেখলো হয়তো যে হাতে লিখতেও পারে, অথবা যদি লেখলো ধরেন আই ওয়ান্ট সাম প্রোডাক্ট আপলোডস, 1 নম্বরে দিল এটা। এরপর এরকম এরকম করে সাজাবে ক্লায়েন্ট কি কি চাচ্ছে। হ্যাঁ, সাজায় হয়তো এই ফাইলটাই ধরেন একটা দিয়ে বোঝাচ্ছি, যে ধরেন এরকম একটা দিয়েছে যে আমি প্রোডাক্ট কিছু আপলোড করতে চাচ্ছি আমার সাইডে, এরপরে আমি একটা ইয়েস্ট এসইও চাচ্ছি, যে 2 নম্বরে হয়তো দিয়েছে যে একটা ইয়েস্ট এসইও চাচ্ছি বা এসইও আমার সাইটটা এসইও হবে, হ্যাঁ এসইও ফ্রেন্ডলি হবে, এরকম সাজায় দিবে। যখন আপনি ডকুমেন্টেশন আগে পাবেন, আগে তো আর আপনাকে ক্লায়েন্ট প্রজেক্টটা দিবে না তাই না, এরকম একটা ডকুমেন্টেশন দিবে, দেওয়ার পরে যদি সব আপনি দেখেন যে না এগুলো সব করতে পারবেন, তখন আপনি বিট করবেন যে হ্যাঁ আমি আপনার কাজগুলো করতে পারবো। আর ওইটার জন্য একটা আলাদা ক্লাস হবে, কিভাবে আপনি ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন, একটা ক্লাসই পাবেন যে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, ক্লায়েন্ট হ্যান্ডেল কিভাবে করবেন, ওটা হবে। ওটা না এখনো অডিটর কিছু নাই, আসবে স্যার। আমাদেরকে আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, আপওয়ার্ক দেখাইছে? না আপওয়ার্ক যদি দেখানো হলো স্যার। হ্যাঁ, ওইখানে আপওয়ার্কের যে মার্কেট প্লেস আছে ওইখানেই আপনাদেরকে সব বলে দিবে যে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন। মার্কেট প্লেসের ক্লাসে আপওয়ার্ক হয়তো দেখাবে, ফাইবার দেখাবে, তখনই ডিটেলসটা জানতে পারবেন, মানে ক্লায়েন্ট রিলেটেড যত কোশ্চেন আছে তখন আপনি মানে পেয়ে যাবেন অ্যান্সার গুলো। আর একটা স্যার যেটা বলছিল যে অপালাইজার মানে কিভাবে আমি এনশিওর হব যে এটা কোন প্লাগইন দিয়ে করা বা কোন এইচটিএমএল মানে র কোডিং করা বা ওয়ার্ডপ্রেস এর থিম, এটা দেখার জন্য আমি এক্সটেনশন নিয়েছিলাম একটা, মেবি সেটিং এ গেলাম, সেটিং থেকে এক্সটেনশনে গেলাম, এক্সটেনশনে আমার ওটার নাম ছিল কি এক্সটেনশন অপালাইজার ফাইন্ড। আচ্ছা, এইখানে অপালাইজার নামে যে এক্সটেনশন ছিল, দেখি সার্চ করে আছে কিনা। হ্যাঁ অপালাইজার আছে, ক্লিক করলাম, অ্যাড অন ফায়ারফক্সে দিলাম। আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজারও দিয়েও দেখতে পারেন, যেহেতু আমি ফায়ারফক্সে আছি এই জন্য ফায়ারফক্সই আমাকে সাজেস্ট করতেছে। হ্যাঁ ক্রোমে দিলেও হবে। আচ্ছা অ্যাড করলাম, করার পরে অ্যালাউ দিলাম, ওকে দিলাম। দেখেন একটা অপালাইজার একটা সাইন আসছে এখানে, দেখছেন এই যে
যখন আমি হ্যাঁ যখন ধরেন আমি যদি এখানে আসি, ধরেন ক্রিয়েটিভের একটা সাইট আমি দেখতেছি, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আইটি নামে যেটা আছে, এটা কি দিয়ে করা, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে সার্ভার নট ফাউন্ড কেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট বাংলাদেশ সার্ভার সাইট দেখাচ্ছে না কেন? আচ্ছা অন্য কোনো সাইট দেখি, ধরেন আর কোনো সাইট, বিডি বিডি নিউজ, বিডি জবস বা বিডি নিউজ 24, এটা একটা সাইট, এটা কি দিয়ে করা দেয়? সাইটটা ভিজিট হলে মনে করেন একটা সাইট আসছে, এরপরে যদি আপনি অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করেন, এখন লোড হচ্ছে যে হয়েছে, ক্লিক করেন, তাহলে সমস্ত ইনফরমেশন আপনাকে এখানে দেখাই দিবে। তার মানে এটা প্রোগ্রামিং হিসেবে জাভা ব্যবহার করছে, এরপরে ওয়েব সার্ভার হিসেবে অ্যাপাচি, এর আর মানে এইটা কোনো এটা হাত মানে হ্যান্ড কোডিং করা, কোনো মানে ওয়ার্ডপ্রেসের কোনো ইয়া নাই এখানে, হ্যান্ড কোডিং করা সার্ভার দেখাচ্ছে, আর হলো প্রোগ্রামিং মানে যেই প্রোগ্রামিং দিয়ে করা হয়েছে, জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে, তার মানে হ্যান্ড কোডিং। কারণ যদি এখানে পিএইচপি থাকতো, তার মানে একটু ধরে নেওয়া যেত যে হয়তো বা পিএইচপির পরও ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন থাকতো, আমি অন্য কোনো সাইডে যাই, বুঝতে পারছেন? যেহেতু জাভা স্ক্রিপ্ট দিয়ে করা, তার মানে জাভা দিয়ে করা, জাভা স্ক্রিপ্ট না জাভা দিয়ে করা, তার মানে হ্যান্ড কোডিং করছে। আমি অন্য কোনো সাইট, আপনি এমন কোনো সাইট আছে পরিচিত যে যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, ধরেন যে এখানে ও কমার্স, এটার উপরে যদি আমি ক্লিক করি, রিভিউতে গেলাম, ধরেন এটা এইটার উপরে যদি এখন আমি ক্লিক করি অপলাইজার এখানে, তাহলে এখানে আমার সব ইনফরমেশন দেখাবে। ও এটা তো ওদের ডেমোতে গেলাম, হ্যাঁ ডেমো তো দেখাচ্ছে না, মোর ইনফরমেশন গেলাম, দেখি মোর ইনফরমেশন নাই, সাইট ওয়ার্ডপ্রেস এর, আচ্ছা লাইভ সার্ভারে যেটা রান করছে এটা দেখাবে, অপালাইজার দিয়ে টেস্ট করা যায়। আমি অন্য কোনো মানে মানে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট করছে এরকম কোনো ইয়ে আছে, মানে কোনো সাইট যদি থাকে দেখার, ধরেন ইউআরএল থাকলেই ওই সাইটটা ভিজিট করলেই বোঝা যেত যে ওটা কি দিয়ে করছে, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে কোন সাইট করছে। আচ্ছা স্যার আমরা যে লোকাল সার্ভার দিয়ে বানাইছি এটা দেখলে কি হবে? হ্যাঁ লোকাল সার্ভার দিয়ে যেটা বানাইছেন ওইটাতেও কাজ, ওইটাতে ধরতে পারবে কিনা এটা তো একটা কথা, ধরতে পারবে কিনা লোকাল সার্ভার কি এখানে ধরতে পারে, আমি টেস্ট করি নাই লোকাল সার্ভারটা। আচ্ছা দেখি আমি বেস্ট বেস্ট আচ্ছা বেস্ট ওয়েবসাইট দিয়ে কিছু সার্চ করি দেখি, ধরেন এখান থেকে এই একটা সাইটে এখানে ভিজিট করি, কতগুলো সাইট আছে কয়েকটা ভিজিট করে দেখি, এখানে কয়টা সাইট আছে, এটা একটা ওয়েবসাইট। আচ্ছা এইটার উপরে যদি আমি ক্লিক করি, এখানে দেখাবে যে কোয়েরি আছে, কোর আছে, সিএমএস হিসেবে ব্যবহার করছে, না এটা সিএমএস হিসেবে ওয়ার্ডপ্রেস থাকতো, এখানে সিএমএস আছে না, সিএমএস এর এখানে ওয়ার্ডপ্রেসটা লেখা আছে, তার মানে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা না। তারপরে আরেক হ্যাঁ ওয়ার্ডপ্রেস দিয়ে করানো না, যদি করা থাকতো তাহলে এইখানে যে সিএমএস এর এখানে যে আরেকটা সিএমএস আছে হাফ স্পট, ঠিক আছে, হাফ স্পট এটাও একটা ওয়ার্ডপ্রেস এর মতোই সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা দিয়ে করা এটা। তো আরেকটাতে যাই, ফ্যাশন এন্ড দেখি লাইফস্টাইল ই কমার্স সাইট, এটা এটা কি দিয়ে করা? স্যার ই কমার্স আর ই কমার্স এটার মধ্যে পার্থক্য কি স্যার? দুটো কি এক? এই যে এটা দেখেন সিএমএস হিসেবে কি আছে, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, তার মানে এই সাইটটা আমার ওয়ার্ডপ্রেস দিয়ে করা, বুঝতে পারছেন? আর যেটাতে সিএমএস হিসেবে অন্য কোনো ধরেন জুমলা, শপিফাই বা এরকম কোনো কিছু থাকবে, তখন এখানে সিএমএস হিসেবে ওইটা মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ওই ইয়াটা দেখাবে। আচ্ছা আরেকটা যেটা প্রশ্ন করলেন যে ই কমার্স আর ই কমার্স এর মধ্যে ডিফারেন্ট কি, তাই তো? সবগুলা মানে যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো সাইট ডেভেলপ করেন ই কমার্স, সেই ক্ষেত্রে ই কমার্সটা হলো ওয়ার্ডপ্রেস এর একটা প্লাগইন যেটা ই কমার্স এর সাথে কানেক্টেড হয়ে আপনার কাজ করে। ই কমার্স হলো একটা জাস্ট প্লাগইন যেটা ওয়ার্ডপ্রেস এর সাথে ই কমার্স সাইট গুলোর সাথে কাজ করে, বুঝতে পারছি?
WooCommerce কিন্তু আলাদা কোনো কিছু না, এটা জাস্ট একটা প্লাগইন। আমরা যেরকম এলিমেন্টর ব্যবহার করি, এলিমেন্টর একটা প্লাগইন, বাট এই এলিমেন্টর ব্যবহার করতে হবে কার সাথে? শুধুমাত্র ই-কমার্স মানে ওয়ার্ডপ্রেসে যে সাইট তৈরি করবেন সেটার সঙ্গে, তাই না? স্যার ওই যে অ্যামাজন এফিলিয়েট করলে কি WooCommerce এটা আমাদের সমস্যা হবে স্যার? অ্যামাজনের অ্যাফিলিয়েট করলে WooCommerce না, এটার জন্য একটা ইয়া আছে। ওরা যদি মানে ওদের সাথে যদি মাল্টি ভেন্ডর কোনো ইয়া থাকে, আপনি জাস্ট ওদের সাইটে লগ ইন করবেন। WooCommerce না, ওদের ওখানে তো অ্যাফিলিয়েট করবেন আপনি। আপনি তো ওদের সাইটে যে কাজ করবেন, তাই না? অ্যাফিলিয়েট করবেন। সেই ক্ষেত্রে আপনার WooCommerce প্লাগইন তো আপনার এখানে লাগবে না। ওরাই ওই ফিচারটা দিয়ে দিবে, আপনি শুধু ওদের সাথে সাইন আপ করবেন এবং আপনি অ্যাফিলিয়েট করবেন। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি কি, আর তো মনে হয় কেউ আসবে না, না? মনে হয় না স্যার। আর কেউ আসবে না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এগুলো সব টেপ কেটে দেই। আচ্ছা, যেহেতু এটা আমার আছে জ্যাম্পও আমি স্টার্ট করে দিছি, এখন আমার জ্যাম্পের ভিতরে কোন জায়গায় যাইতে হবে? htdocs এ, তাই তো? তাহলে htdocs এ গেলাম। দিস পিসি তে সি ড্রাইভের ভিতরে htdocs, জ্যাম্পের ভিতরে htdocs থেকে ওয়ার্ডপ্রেস আমি একটা নিয়ে রাখছি। জাস্ট এটাকে এখন কি করব আমি? ডিলিট করে না, ডিলিট না, এক্সট্রা এক্সট্রাক্ট করব। হ্যাঁ, এক্সট্রাক্ট হেড করে দিলাম। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেস তো এখানেই থাকলো। এখন আমি কাজ করবো, এটার একটা নাম চেঞ্জ করে দিলাম। আমি নাম দিলাম, মনে করেন রিনেম করলাম, এটার নাম আমি দিলাম যে মার্টফুরি নামে দিলাম। এখন যদি আমি লোকাল হোস্টের এখানে এসে সার্চ করি, লোকাল হোস্ট দেওয়ার পরে আমার এখানে আসছে মার্টফুরি, যেটা ক্লিক করলাম এটার উপরে। আচ্ছা, ক্লিক করার পরে এটা একটা ওপেন হবে, একটু টাইম নিচ্ছে। ইংলিশেই চাচ্ছি, ওকে কন্টিনিউ করলাম। এখন একটা ডাটাবেজ লাগবে আমার, তাহলে ডাটাবেজের জন্য আবার এখানে লিখলাম আমি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি। এগুলো তো আমরা জানি, তাই না? পিএইচপি মাই অ্যাডমিন আমার একটা ডাটাবেজ লাগবে। ডাটাবেজ কেন লাগবে এগুলো বলতে হবে আপনাদের। ডাটাবেজ নাম লাগবে, ডাটাবেজ তো আমার নাম ছাড়া তো আর এখানে আর কোনো ডাটাবেজ পাবে না, এই জন্য আমার ডাটাবেজ লাগবে। তাহলে ডাটাবেজ একটা নাম দেই। ডাটাবেজের নাম কি দিব? ডাটাবেজের নামও দিলাম আমি, একই নামই দিলাম মার্ট। পরবর্তীতে আমি ডিলিট করতে আমার মনে থাকবে মার্টফুরি। ডাটাবেজের নামও মার্টফুরি দিলাম। ওকে, মার্টফুরি ক্রিয়েট করলাম। এরপর ডাটাবেজ হয়েছে আমার, তাহলে এখানে লেটস গো দিলাম। দেওয়ার পরে ওয়ার্ডপ্রেস আর থাকবে না, এর নাম থাকবে আমার মার্টফুরি। আর ইউজার নেম হিসাবে রুট থাকে সব সময়, আর পাসওয়ার্ড আপাতত থাকবে না। লোকাল হোস্টে আমার মানে ডাটাবেজ হোস্ট আমার লোকাল হোস্ট, আর হলো প্রিফিক্স wp। রান। সাইটের নাম কি দেওয়া যেতে পারে? আচ্ছা, এটা লেখা আছে, এটাই দিতে হবে, বেস্ট সাইট ফর টেস্টিং না। আচ্ছা, এটার নাম দিলাম আমি বেস্ট অনলাইন স্টোর। ইউজার নাম চাচ্ছে, ইউজার নেম আচ্ছা আমার নামই দিলাম। আর একটা স্ট্রং চাচ্ছে, এটাকে আপনারা স্ট্রং করে দিবেন। আমি মনে রাখার জন্য 11 1 2 3 দিলাম। ভেরি উইক হয়েছে, সমস্যা নাই। ইমেল চাচ্ছে md ডট আলামিন, এটাই দিলাম। এটা আপাতত আমি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি চাচ্ছি না, তাই না? এটা দিলে কি হবে? এইটা যদি আপনি আনচেক করা থাকেন, তাহলে মানে আপনার সাইডে সার্চ ইঞ্জিন মানে গুগল আপনার সাইডে ঢুকবে, বিভিন্ন ইনফরমেশন আপনার সাইট থেকে নিবে, তাই তো? তাহলে আপাতত যেহেতু আমার সাইটটা লাইভ হচ্ছে না, সাইটটা ফুল কমপ্লিট হলে এই অপশনে আবার আসতে পারবো, তখন এটাকে আনচেক করে দিব। তাহলে আপাতত চেক থাকে যে ডিসকারেজ করলাম সার্চ ইঞ্জিন। লোকাল হোস্টের ক্ষেত্রেও কি এটা করে? প্র্যাকটিস করে। লোকাল হোস্টের ক্ষেত্রে তো ঢুকতে হবে না, আমি তো লোকাল হোস্ট আছেন, গুগল আপনার কেমন পাবে? হ্যাঁ, লোকাল হোস্টে তো গুগল ঢুকতে পারবে না। আচ্ছা, ডোন্ট সেভ, লেটস গো। এরপরে আমার নাম দিছিলাম কি আলামিন, আর পাসওয়ার্ড দিছিলাম আলামিন। হ্যাঁ, আলামিন 1 2 3 ক্লিক করলাম, ডোন্ট সেভ। আমার একটা ড্যাশবোর্ড আসছে। আচ্ছা, ড্যাশবোর্ড যেহেতু আসছে, আমার সাইটটার কিরকম ভিজিট হয়েছে একটু দেখি, ভিউটা দেখি। হ্যাঁ, এরকম ভিউ আসছে, আর এটা কেটে দিলাম। এখন এইখানে আমার এখন
মানে ডিফল্ট ভাবে 2020 একটা থিম ইনস্টল করা আছে, এখন চাচ্ছি আমাদের থিমটা এখানে ইনস্টল করব। সবগুলা প্রিমিয়াম থিম ইনস্টল করার আগে একটা জিনিস ইনশিওর হবেন যে থিমের কিছু ডকুমেন্টেশন থাকে। ওই থিম নিয়ে কাজ করতে গেলে ওদের কিছু রুলস থাকে যেটা আমাদেরকে ফলো করা খুবই জরুরি, না হলে পরবর্তীতে সাইটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা করব কি, যে এইটা হলো আমাদের ধরেন মার্ট ফ্রি প্যাকেজ, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এইটার ভিতরে থিমটা আছে, পারচেস করা থিম এটা আছে। এটার ভিতরে ফার্স্ট যে অপশন দেখেন, এটার মানে ডকুমেন্টেশন একটা অপশন আছে, সেকেন্ড হলো লাইসেন্স। লাইসেন্স আমি আপনাদেরকে দিচ্ছি না, ওকে। তাহলে এই ডকুমেন্টেশনের ভিতরে ঢোকার পরে দেখা যাবে যে এইখানে ওরা একটা সাইট, মানে HTML এর একটা সাইট দিয়ে ওরা একটা বলে দিছে আপনার কি কি করতে হবে এই থিম নিয়ে কাজ করতে গেলে। ফাইলটা ওপেন করবেন এবং এই থিম নিয়ে মানে যত ধরনের কাজ আপনি এই ডকুমেন্টেশন পড়ে পড়ে করতে পারবেন উইদাউট এনি হেল্প। আপনি যদি পড়তে পারেন আপনি সমস্ত কাজই করতে পারবেন। আমি যদি 2-3টা জিনিস আপনাকে দেখাই, এরপরে আপনি কন্টিনিউ করতে পারবেন। আসছে। আর যদি কোনো কারণে কোনো থিমের সঙ্গে যদি কোনো ডকুমেন্টেশন না থাকে, মানে তাহলে আপনি কি করবেন, তাহলে ওই থিমের নাম দিয়ে ধরেন প্রিমিয়াম সমস্ত থিমের ম্যাক্সিমামই 95% থিমের অনলাইনে একটা ডকুমেন্টেশন থাকে। আমি যদি আমার কাছে ধরে নিলাম যে এই থিমের আমার কাছে নাই, কিভাবে আমি ইন্ট্রোডাকশন শুরু করব, কিভাবে ডাউনলোড করবো, এই ডকুমেন্টেশন নাই, তাহলে আমি অনলাইনে সার্চ করব যে থিম নিয়ে কাজ করতেছেন ওই থিমের নাম দিলাম আমি মার্ট ফ্রি, তারপরে দিলাম থিম ডকুমেন্টেশন। এটা অনলাইনে খুঁজতেছি মনে করেন, খোঁজার পরে দেখেন এইখানে আসার পরে একটা আসছে মার্কেটপ্লেস থিম, মার্কেটপ্লেস বিজ্ঞাপন, মার্কেটপ্লেস থিম, ওয়েবসাইট একটু খুঁজতে হবে, বিজ্ঞাপন, এই যে ডক্স ডট, এই যে আচ্ছা এটার উপরে ক্লিক করলাম। এটা আমার কি হচ্ছে, অনলাইন ডকুমেন্টেশন, ঠিক আছে আসছে। আর এটা আমার অফলাইন, যেটা আমি আমার সাইডে মানে ইনক্লুড ছিল থিমের সঙ্গে, এটা হলো অফলাইন। এখানে ইউআরএল দেখলে বুঝবেন, দেখছেন এটা অফলাইনে আমার এখানে আছে, আর এইটা হলো ওদের। একটু লোড হচ্ছে, লোড হোক। আচ্ছা এখন দেখেন আপনারা চেষ্টা করবেন ক্লায়েন্টের কাজ করলে অনলাইনে যে ডকুমেন্টেশন আছে এইটা ফলো করার। কেন করবেন, রিজনটা হলো ধরেন থিম আপনি পারচেস করছেন 1 মাস আগে, এরপরে হলো কি যে থিমের ভিতরে কিছু কিছু জিনিস ওরা চেঞ্জ নিয়ে আসছে, হয়তো থিম হয়তো ক্লায়েন্ট আপডেট দিয়ে দিছে। আপডেট দেওয়ার পরে এখানে অফলাইনে আসা দেখা যাচ্ছে যে গেটিং স্টার্ট কিভাবে করব, গেটিং স্টার্টে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এইভাবে একটা সিরিয়াল দিয়ে দিছে। এরপর আসার পরে দেখা গেল অনলাইনে ওরা থিমের মানে কিছু আপডেট আনার পরে গেটিং স্টার্ট এটার ভিতরে হয়তো কোনো একটা সাইট মানে মেনু অ্যাড করছে, যেটা অফলাইনে ছিল না। অফলাইনে কেন ছিল না, কারণ আপনি যখন পারচেস করছেন তখন ওই পর্যন্তই ছিল, নতুন কোনো কিছু যোগ করলে তো আপনার ফাইলে আসবে না, যেহেতু আপনি অফলাইন আছেন, আসবে না। এই জন্য চেষ্টা করবেন ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে অনলাইন আগে সার্চ করবেন যে ওই থিম বেসড অনলাইন কোনো রেকমেন্ডেশন আছে কিনা। যদি থাকে রেকমেন্ডেশন তাহলে ওইটাই ফলো করার চেষ্টা করবেন ক্লায়েন্ট, তাহলে মানে সমস্ত কিছু ইজিলি করতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা তাহলে আমরা এখন অনলাইন করবো না অফলাইন করবো? না হয়তো আচ্ছা অনলাইন এখন করব না এই জন্য কারণ আমাদের কাছে তো আপডেট ভার্সন, আমাদের কাছে কি ভার্সন, ওল্ড ভার্সন না, ওল্ড ভার্সন যেহেতু সেই জন্য আমরা ওল্ড এর যে ডকুমেন্টেশন এটাই ফলো করবো। হয়তো এখানে দেখা যাচ্ছে একই রকম, দেখেন দুটা কিন্তু একই রকম, বাট বলা যায় না ভিতরে 2-1টা হয়তো আপডেট নিয়েও আসতে পারে তারা। এই জন্য আমরা অনলাইনটা এখন ইয়ে করবো না, ক্লায়েন্টের জন্য করবো। ক্লায়েন্ট তো আমাকে মানে প্রিমিয়াম থিম কিনেই দিবে, তখন আর সমস্যা হবে না, অটো আপডেট পেয়ে যাবো আমরা। তাহলে এটা বন্ধ করলাম। এখন পরে যে ইন্ট্রোডাকশনের ভিতরে এখন বলেছে যে এটা হলো আপনার থিম, এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, এন্ড থিম প্যাকেজ ডাউনলোড আমরা করছি। এরপরে ক্লিক করার পরে সবকিছু এখানে দেখেছে যে এখান থেকে ডাউনলোড করবেন, তারপরে পারচেস কিভাবে করবেন সবকিছু এখানে দেয়া আছে। এখন আমাদের দরকার হলো কি, এগুলো অলরেডি করছি আমরা, এখন আমরা কিভাবে ডাউনলোডের পরে ইনস্টলেশন করব। ক্লিক করেন ইনস্টলেশন, হাউ টু ইনস্টল ইউর থিম, হাউ টু ইনস্টল ইউর থিমে ক্লিক করলেন। আপনি চাইলে এখানে ভিডিও দেখে নেবেন কিভাবে ইনস্টল করতে হয়। করার পরে এখানে বলে দিয়েছে যেটা আমরা করছি, অলরেডি করছি না, অ্যাড নিউ, এগুলা করতে হবে, এখনো করি নাই। আচ্ছা তাহলে আমরা ইনস্টল করি, এখানে দেখে করি। ধরেন বলছে প্রথমে অপশন 1 নাম্বার স্টেপ 1 নেটিভে
নেভিগেট টু অ্যাপারেন্স, মানে অ্যাপারেন্সে যাওয়ার পরে বলছে থিম এন্ড ক্লিক দ্য অ্যাড নিউ। থিমসে যেতে হবে এবং অ্যাড নিউ ক্লিক করতে হবে, যেটা এখানে মার্ক করে দেখে দিছে। তাহলে আমরা আমাদের থিম কই, এইখানে ড্যাশবোর্ডে আসলাম, এটাকে 1 নাম্বার পজিশনে নিয়ে যাই, এটাকে কেটে দেই। আচ্ছা, তার মানে আমার এখানে যেতে বলছে, গেলাম। এরপরে থিমসে গেলাম, এরপরে অ্যাড নিউ যেতে বলছে, অ্যাড নিউ গেলাম। যাওয়ার পরে আমাকে বলতেছে যদি অ্যাড নিউ যাওয়ার পরে থিমে যাওয়ার পরে আপলোড থিম, যেটা আমরা করতে পারতাম, যা বোঝার জন্য করতেছি কিন্তু, ঠিক আছে। আপলোডে গেলাম, যাওয়ার পরে এখানে আমার থিমটা দিতে হবে, তাই না? যেহেতু পারচেজ করা আছে, কার ভিতরে আছে, মার্ট ফ্রি প্যাকেজের ভিতরে আছে। এর ভিতরে এই যে থিমটা, এটা হলো মেইন থিম, এটা হলো চাইল্ড থিম। তাহলে মেইন থিম যেটা, এটাকে দিলাম। আর চাইল্ড থিমও দিবেন, কারণ কোনো আপডেট যদি আসে আপনি কাজ করবেন চাইল্ড থিমে, মেইন থিমের উপর যেন ইফেক্টটা না পড়ে। তাহলে থিমটাকে নিলাম, ওপেন করলাম, ইনস্টল নাও, তাহলে ইনস্টল হচ্ছে, হোক। এরপরে অপশন দেখেন, এই পর্যন্ত আমরা আসছি। আসার পরে এই অপশনটা আসবে, তখন বলে দিবে আপনাকে অ্যাক্টিভ করতে চাচ্ছেন কিনা। তাহলে আমার দিকে এই পর্যন্ত আসছে কিনা, কোনটা, এইটা। আচ্ছা, আসছে। এখন যদি অ্যাক্টিভ করতে চান তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে, আর যদি বলেন যে না আমি থিমে ফেরত যেতে চাই, তাহলে গো টু থিমস প্যাক। তাহলে থিমস পেজে গেলেন, গো টু থিমস পেজে গেলেন, যাওয়ার পরে এই হলো থিম। এখন বলতেছে অ্যাক্টিভ যেহেতু করি নাই, এই অপশনে আমাকে নিয়ে আসছে। এটা অ্যাক্টিভ করা আছে আর এটা ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে। যদি অ্যাক্টিভ করতে চান, সিম্পল অ্যাক্টিভে ক্লিক করে দিন। ওখান থেকে অ্যাক্টিভ করা যাবে না স্যার? এইখান থেকেও একইভাবে অ্যাক্টিভই করা যাবে। এখানে যদি ডাইরেক্ট করতেন তাহলে ডাইরেক্ট অ্যাক্টিভ হয়ে যেত, ক্লিক যদি করতেন। আর যদি আপনি থিমে যান, তারপরে দেখা গেল যে 2-3টা থিম দিয়েছেন, কোনটা অ্যাক্টিভ করবেন, এখানে যদি দেন তাহলে এই থিমটা অ্যাক্টিভ হবে। আর 2-3টা থিম থাকলে সেই ক্ষেত্রে আপনার থিমের যে পেজে যাবে, এরপরে আপনি আপনার চয়েস মতো যে কোনো থিম, মানে চাইল্ড থিম চাচ্ছেন না এই থিম চাচ্ছেন, তখন আপনি দিয়ে দিবেন। আচ্ছা, আসছে, এরপরে অ্যাক্টিভ হয়েছে। এরপরে এখন অ্যাক্টিভ পর্যন্ত তো হয়ে গেছে আমাদের। এরপরে আমাদের বলতেছে কি, যে থিমসে যেটা আমরা করছি, মার্ট ফ্রিতে গেছি, আমরা চাইল্ডটা নেই নাই, এরপর অ্যাক্টিভ করেছি, অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আসছে যে ইনস্টল দ্য প্লাগইন, তাহলে কি কি প্লাগইন ইনস্টল করতে পারছে। ইনস্টল প্লাগইনে আসলাম, আসার পরে একেবারে উপর দিকে দেখেন যে মার্ট ফ্রি থিম রিকোয়ার্স ফলোইং প্লাগইন। এই মার্ট ফ্রি থিম নিয়ে কাজ করলে এই প্লাগইন গুলো রিকোয়ার্স মানে লাগবে। তাহলে নোট করে দিয়েছে, দিস থিম রিকমেন্ডস ইনস্টলিং দ্য অ্যাক্টিভেটিং অনলি ওয়ান প্লাগইন এলিমেন্টর অর এলিমেন্ট ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। মানে যে কোনো এই থিম নিয়ে কাজ করলে যে কোনো একটি প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে, হয় আপনি এলিমেন্টর করেন অথবা ডাব্লিউপি বেকারি করেন। আমরা কি ডাব্লিউপি বেকারি পারি? আচ্ছা, তাহলে আমরা পারি এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কাজ করতে পারি। তাহলে আমাদের দরকার কি, এলিমেন্টর পেজ বিল্ডার, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এখানে হিসাব করেন, কমার্সটা লাগবে, এলিমেন্টর পেজ বিল্ডার লাগবে, ডাব্লিউপি বেকারি আমাদের লাগবে না, মার্ট ফ্রি অ্যাড অন লাগবে, মেটা থিম লাগবে, মানে যা যা এখানে আছে, ঠিক আছে। এক কথায় সমস্ত ইয়াই আমার লাগবে, করে নিলাম। এরপরে আমরা এখানে আসলাম, আসার পরে আমি যদি এইখানে যাই, ওই প্লাগইন গুলাই আমাকে ব্রিং ইনস্টলেশন প্লাগইনে গেলে ওই প্লাগইন গুলাই দেখেন তো, এই প্লাগইন গুলাই আমাকে সাজেস্ট করতেছে না, যে প্লাগইন এখানে লিস্ট, এই প্লাগইন গুলাই আমাকে এখানে সাজেস্ট করতেছে। তাহলে আমার কি কি লাগবে, ওরা বলছিল যে কোনো একটা পেজ বিল্ডার লাগবে। তাহলে এখানে আমার সাজেস্ট করতেছে কয়টা, এলিমেন্টাল পেজ বিল্ডার, আর একটা পেজ বিল্ডার হলো কোন জায়গায়, ডাব্লিউপি পেজ বিল্ডার, তাই না? তাহলে আমার একটা লাগবে। তাহলে আমি সবগুলোকে আগে চেক করে নিলাম, চেক করে নেওয়ার পরে কোনটা লাগবে না, ধরেন আমার লাগবে না হলো ডাব্লিউপি কই, ডাব্লিউপি পেজ বিল্ডার, এই যে এটা আমার লাগবে না। তাহলে এটাকে যদি না লাগে, এখন ইনস্টল দিলেন, যদি ইন্টারনেটের স্পিড ভালো থাকে তাহলে সবগুলা প্লাগইন ইনস্টল হয়ে যাবে মেবি। আচ্ছা, ইনস্টল হোক, এখানে ইনস্টল হবে, হ্যাঁ একটা একটা করে হচ্ছে, হোক। যদি নেট ভালো থাকে তাহলে তো সবই হয়ে যাবে, সিরিয়াল না যদি হয় একটা একটা করে করতে হবে। আর তাও যদি না হয়, প্লাগইন গুলো নিয়ে সমস্ত প্লাগইন আমার কোন জায়গায়, যদি এখান থেকে না হয় আমরা তো ম্যানুয়ালও পারি, তাই না? ম্যানুয়ালে যাওয়ার জন্য কি করব, ওদের যে প্লাগইনস আছে দেখেন তো, এখানে সমস্ত প্লাগইনস দেয়া আছে না, যেগুলো এটার সাথে লাগবে, সমস্ত কিছু নাই। এখন ধরেন আমার ওই যে ফ্রি প্লাগইন যেটা নাম আছে, এখানে নাম দেওয়া আছে, ধরেন এখানে নাই কোনটা, যে ডাব্লিউসি ভেন্ডরস, হ্যাঁ এটা নাই। তাহলে আপনি এখানে এগুলো তো আমার এগুলো ফ্রি প্লাগইন, সব জায়গায় পাওয়া যাবে। আপনি প্লাগইনে এসে সার্চ করে ওই প্লাগইনটা দিয়ে নেবেন, যদি এখান থেকে না আসে, মেবি আসবে। এরপরে এরপরে ধরেন মানে যে প্লাগইন ছাড়া চলবে না সেই ধরনের সমস্ত প্লাগইন এখানে দিয়ে দিছে।
আচ্ছা, প্রায় একটা হোক 7টা হয়ে গেছে। এরপরে প্লাগইন ইনস্টল হওয়ার পরে তারপরে আমার কি করতে হবে, ইনস্টল দ্য প্লাগইন হওয়ার পরে ডিফাইন WooCommerce ইমেজ সাইজটা ডিফাইন করে দিতে হবে, যেগুলো দরকার নাই পরে আমরা করে নেব। এরপরে বলছে যে ডাউনলোড হওয়ার পরে তারপরে অপশন আছে হলো ইম্পোর্ট ডেমো কন্টেন্ট। এখানে কিন্তু ইনস্টল হচ্ছে হোক। ইম্পোর্ট ডেমো কন্টেন্টে যাওয়ার পরে বলতেছে ওয়ান ক্লিক ইম্পোর্ট ডেমো কন্টেন্ট। এক ক্লিকে যদি ডেমো কন্টেন্ট মানে ইম্পোর্ট করতে চান তাহলে ক্লিক করবেন। করার পরে আমাকে স্টেপ বলে দিচ্ছে যে ওয়ান ক্লিক ইম্পোর্ট ডেমো কন্টেন্ট, একটা ভিডিও দিছে কিভাবে করবেন। দেখার পরে স্টেপ 1 বলছে ডাউনলোড এসইও ডেমো ডেমো ইম্পোর্টার, যে প্লাগইন যেটার মাধ্যমে আমি ইনস্টল করতে পারবো। এরপরে বলছে স্টেপ 2 ইনস্টল দ্য প্লাগইন, মানে যে প্লাগইনটা আমি করলাম এটা ইনস্টল করে নিতে হবে আমার। এরপরে স্টেপ 2 অ্যাপারেন্সে যাব, ইম্পোর্ট ডেমো ডাটাতে যাব। এরপরে ডেমো ডাটা, এরপরে ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট, মানে যেটা এরকম একটা পেজ আসবে যেটা আমি চাই ইম্পোর্ট করতে পারবো। ক্লিক করলে ইম্পোর্ট শুরু হয়ে যাবে। মানে যদি কোনো কারণে এই প্লাগইনটা মানে ডেমো ইম্পোর্টার, প্লাগইনের নাম কি ছিল, এইখানে প্লাগইনের নাম কি ডেমো ইম্পোর্টার। তাহলে এখানে ক্লিক করে এখানে তো ধরেন এটাকে কপি করলেন। কপি করে যদি কোনো কারণে না থাকে তাহলে আমি যদি এখানে ক্লিক করি যে wordpress.org তে যদি যাই, একটা এদের তো অফিসিয়াল ওয়েবসাইট, এইখানে আমার লাগবে প্লাগইনে যাওয়ার পরে যে প্লাগইনটা আমি চাচ্ছি এখানে সমস্ত প্লাগইন অ্যাভেলেবল আছে, যেটা যেটা লাগবে। তার মানে সরি বাট নাথিং ম্যাচড ইওর সার্চ ইঞ্জিন। আচ্ছা, ডেমো ফর ইম্পোর্টার। আচ্ছা, এটা হলো তার মানে প্রিমিয়াম একটা প্লাগইন মেবি, যেটা এই থিমের সঙ্গে দিয়ে দিছে, ফ্রি না। তাহলে এটাকে কেটে দেন, কেটে দিয়ে সব জায়গায় আসেন। এরপরে আসার পরে দেখেন এখানে রিটার্ন যাইতে বলতেছে, আমি রিটার্নে গেলাম। যাওয়ার পরে সবগুলোকে অ্যাক্টিভ করে দিব, সবগুলোকে অ্যাক্টিভ করার পরে অ্যাক্টিভেট। আচ্ছা, অ্যাপ্লাই, সবগুলা মানে প্লাগইন অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হোক। এখন এখানে অ্যাপারেন্সের ভিতরে দেখেন আমাকে ওই অপশন কিন্তু দেয় নাই, ডেমো ইম্পোর্ট করার যে অপশন আছে এখানে, এই অপশনটা দেয় নাই, যেটা ওরা বলছিল যে এখানে গেলে একটা ডেমো ইম্পোর্টের একটা অপশন দিবে। এই যে অ্যাপারেন্সের ভিতরে এই যে ডেমো ইম্পোর্ট ডেমো ডাটা আছে না, আমার এখানে কিন্তু অ্যাপারেন্সের ভিতরে ওই অপশনটা এখনো আসে নাই। আসে নাই। তার মানে ওই ডেমো নিতে গেলে আমার ওই অপশনটা নিয়ে আসতে হবে এখানে। তাহলে ওইখানে পাবো কোথায়, বলে দিয়েছে যে ওইটা নিতে গেলে আমাকে ডাউনলোড করতে হবে এই প্লাগইনটা। এই প্লাগইন আমাদের কাছে আছে, তাহলে এটা তো লাগবে না। ওকে, তাহলে প্লাগইন কোন জায়গায় আছে আমাদের, প্লাগইনের ভিতরে যাওয়ার পরে এই যে দেখেন ডেমো ইম্পোর্টার একটা প্লাগইন আছে না, এইটা। যদি ম্যানুয়ালি চান তাহলে তো জাস্ট এটাকে কপি করে নেবেন, আর যদি চান যে না মানে ইনস্টল করবেন, ইনস্টলটা তো দেখাইলাম এইভাবে করবেন, তাহলে ম্যানুয়ালি করি এটা না। এটাকে কপি করলাম। কপি করার পরে ম্যানুয়ালি যখন করবেন তখন ফাইলটাকে আনজিপ করে রাখবেন, অথবা জিপ করার পরে ভিতরে যে আনজিপ করে দিবেন, একই অবস্থা। যাওয়ার পরে প্লাগইনে যাবেন, প্লাগইনে যাওয়ার পরে অ্যাড নিউ গেলেন। আচ্ছা, আমি তো ম্যানুয়ালি করবো, তাহলে প্লাগইনে যাবেন না, তাহলে htdocs এর ভিতরে যাবেন। কই যাবেন, htdocs এর ভিতরে ঢুকলাম। ঢোকার পরে মার্ট ফ্রি থিম নিয়ে কাজ করতেছি না, মার্ট ফ্রি ক্লিক করলাম। সমস্ত কিছু আমার থিম প্লাগইন কই থাকে, WP কন্টেন্টের ভিতরে থাকে। প্লাগইন গুলো কোন জায়গায় থাকে, প্লাগইনের ভিতরে থাকে। যখন দেখেন তো যতগুলো প্লাগইন আমি এখানে নিছি, নিচের থেকে দেখেন সবগুলো প্লাগইন এখানে আসছে না, মিলে দেখেন তো। এখানে এই যে 1 নাম্বারটা আসছে, কন্ট্যাক্ট ফর্ম 7 আসছে, এলিমেন্টর আসছে, কার্কি আসছে না সবগুলা, যতগুলো প্লাগইন নিছি। তাহলে আমার আরেকটা প্লাগইন এখানে লাগবে, যেটাকে আমি পেস্ট করে দিলাম, যেটা আমি নিয়ে আসলাম এসইও। এখন যদি এটাকে রিফ্রেশ করেন, রিফ্রেশ করার পরে মেবি ওই প্লাগইনটা আসার কথা, ডেমো ইম্পোর্টার। এই যে দেখেন এই প্লাগইনটা, ঠিক আছে না, এটা এখানে আসছে। এখন এটাকে অ্যাক্টিভ করে দেওয়ার মানে সবগুলো তো অ্যাক্টিভ করছে, এটা তো করি নাই, মাত্র নিয়ে আসলাম। তাহলে এটাকে অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে যদি এখন যদি রিফ্রেশ করি, তার মানে আমার রেফারেন্সের ভিতরে ওইটা আসার কথা, আসছে না অপশন। খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা অপশন আসছে ইম্পোর্ট ডেমোটা, যেটা ওরা বলছে আমাদের ইম্পোর্ট ডেমোটা লাগবে, এই অপশনটা লাগবে। আচ্ছা, আসছে। এরপরে আমার ইম্পোর্টে দিতে হবে, তাহলে ইম্পোর্টে দেই। আসেন, ক্লিক করলাম।
ক্লিক করার পরে বলছে যে যেহেতু এই মানে এই থিম দুইটা প্লাগইন সাজেস্ট করে, একটা হলো এলিমেন্টর বেস ডেমো আর একটা হলো ডাব্লিউপি বেস ডেমো। তাহলে আমরা যেটা কাজ করতেছি সেটা তো এলিমেন্টর দিয়ে করতেছি, তাহলে এলিমেন্টর সিলেক্ট করবেন। আর যদি ডাব্লিউপি দিয়ে কাজ করেন তাহলে এটা আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে সেই পেজটা এখানে মানে ইম্পোর্ট করবে, ইম্পোর্টে ক্লিক করলেই হয়ে যাবে। তাহলে এখন এখান থেকে কোনটা নেওয়া যায়? সবই তো ভালো লাগে। আচ্ছা আচ্ছা, 1 নাম্বারটাই দেই, এখন তো করোনা চলতেছে। দিলাম ইম্পোর্ট, একটু টাইম নিবে হয়তো। ইউ গেট স্টার্ট উইথ মালচি, এবার দরকার নাই। স্যার এখানে যে এলিমেন্টটা তো মানে থিমের সাথে প্রিমিয়ামটা দিয়ে দেয় না? না না, প্রিমিয়াম দেয় না, ফ্রিটা দেয়। সেই ক্ষেত্রে কি করবো স্যার? প্রিমিয়াম দিয়ে যদি কাজ করেন তাহলে প্রিমিয়ামটা দিয়ে নেবেন, এর সাথে আবার এই যে ইয়াতে প্লাগইনে আসবেন, প্রিমিয়ামটা ইনস্টল অ্যাড অন দিয়ে দিবেন প্রিমিয়াম। সেক্ষেত্রে এদের যে প্লাগইন আছে ওইটাকে আগে ইয়ে করে দিবেন, প্রিমিয়ামটা, হ্যাঁ ওইটাকে আগে আউট করে দিবেন। আউট করে দেওয়ার পরে, কারণ কি প্রিমিয়াম নিয়ে কাজ করলে দুইটা মানে ফ্রি এবং প্রিমিয়ামের ভার্সন দুটো এক না হলে অনেক সময় ঝামেলা হয়। মাঝে মধ্যে হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় ঝামেলা করে একই ভার্সন না হলে। আপনাদেরকে স্যার একটা নাল প্রিমিয়াম ইয়া দিছিল না, প্রিমিয়াম প্লাগইন? হ্যাঁ দিছে, দিছিল। হ্যাঁ, ওইটা দিয়ে ট্রাই করবেন। তাহলে আগে আগে কি করবেন জানেন? আগে মানে থিমটা, সেই ক্ষেত্রে থিমটা আগে ইম্পোর্ট দিবেন না, না দিয়ে আগে প্লাগইন গুলো, প্লাগইন মানে থিম, ডিফল্ট যে থিম থাকবে সেই থিমের সঙ্গেই প্লাগইন গুলোকে আগে ইয়া করে দিবেন, ইনস্টল করে দিবেন। যেমন উকমার্স, তারপরে ওই যে এলিমেন্টর, এগুলা ইনস্টল করার পরে তারপরে থিমটা দিবেন। তাহলে দেখবেন যে 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 প্লাগইন আপনার আছে ওইটার আপনাকে সাজেস্টই করতেছে না থিম, বলতে অলরেডি আপনার কাছে তো আছেই, তাই না? সাজেস্ট করবে না। আচ্ছা, ওহো, একটা জিনিস মিস হয়ে গেছে। ইম্পোর্ট কয়টা জিনিস ফেল দেখাইলাম। আচ্ছা ওইটা, 2-3টা ফেল দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফেল দেখাইছে। ফেল যদি দেখায় তাহলে একটা কাজ করি, ফেল দেখাইছে তাহলে এটাকে রিসেট করে দিই না? রিসেট করে আবার নতুন করে করতে আবার টাইম লাগবে। আচ্ছা দেখি কোনটা কোনটা ফেল দেখাইছে, আসলে বুঝবো না। এখানে আসার পরে একটা জিনিস আমার মিস হয়েছে, সেটা হলো যে যে এটাকে ক্লিক করার পরে ডাউনলোড এন্ড ইনস্টল গেটিং স্টার্টেড এর ভিতরে একটা জিনিস মনে হয় ছিল, সেটা হলো যে রিকমেন্ডেড পিএইচপি কনফিগারেশন লিমিট। এই জিনিসটা আমার জরুরি ছিল, যেটা আমি আপনাদের এখনো দেখাই দিচ্ছি। এই থিম নিয়ে কাজ করলে আপনাকে বলছে যে মেনি ইস্যুস দ্যাট ইউ মে রান ইনটু সাচ, মানে সাচ আস, কিছু কিছু ইস্যু আপনি পাইতে পারেন। এটার থেকে বাঁচার জন্য কি করতে হবে? এই জিনিসগুলো আপনার লাগবে। ম্যাক্স এক্সিকিউশন টাইম আপনার হইতে হবে কত? 180। মেমোরি লিমিট 128। এরপরে লাগবে পোস্ট ম্যাক্স সাইজ 32, আপলোড ম্যাক্স সাইজ 32 মেগাবাইট। পিএইচপি এর ভার্সন হইতে হবে 7.2, যেটা আমাদের 7.2 অথবা গ্রেটার, মানে এর চেয়ে বেশি। আর মাইএসকিউএল এর 5.6 এর উপরে থাকতে হবে। তো মারিয়া অথবা মারিয়াডিবি ভার্সন এত থাকতে হবে। তো আমাদের এগুলো অলরেডি আছে। তো মেমোরি লিমিট এই কয়টা জিনিস একটু ট্রাই করে দেখা লাগতো, যে পাবেন কোন জায়গায়। আচ্ছা ইম্পোর্ট হোক, এগুলো পাবেন কোন জায়গায়? পাওয়ার জন্য এটা কপি করবেন। কপি করার পরে এরপরে আপনাকে দেখেন এটা পাবেন কোন জায়গায়, বলছে পিএইচপির ভিতরে পাবেন, পিএইচপি কনফিগারেশন লিমিট। তাহলে আপনি যেখানে থিম মানে আপনার যে ইয়াটা জ্যামটা কোন জায়গায় করছিলাম আমরা? আচ্ছা জ্যামটা লোকাল হোস্টে করছিলাম। লোকাল হোস্টে যাওয়ার পরে এই যে লোকাল হোস্ট জ্যাম, এখানে বলছে পিএইচপি ভিতরে যেতে হবে। তাহলে লোকাল হোস্টের ভিতরে পিএইচপি, এই যে পিএইচপি তে আসবেন। আসার পরে একটা আইএনআই একটা ফাইল আছে, পিএইচপি আইএনআই একটা ফাইল আছে, খেয়াল করেন। পিএইচপি উইন, পিএইচপি। আচ্ছা এক্সটেনশন কেন শো করতেছে নাকি? এক্সটেনশন নাকি হাইড করা আছে কিনা? ভিউতে গেলাম, এক্সটেনশন হিডেন ফাইল, এই যে ফাইল নেম এক্সটেনশন। এটা যদি আপনার চেক না করা থাকে তাহলে এই যে এক্সটেনশন গুলো দেখাচ্ছে না, খেয়াল করছেন? এটাকে এটাকে চেক করে নেবেন। চেক করার পরে এখন যদি আসেন, এখন এক্সটেনশন গুলো দেখাবে, এই যে পাশে যে ডট ডিল, এই যে এক্সটেনশন। তাহলে এখান থেকে আসার পরে পিএইচপি এনআই, এই যে এটা পিএইচপি আইএনআই ফাইল, এই ফাইলটাকে জাস্ট
ওপেন করলেন, করার পরে আপনি খুঁজবেন যেটা কপি করে নিয়ে আসছিলাম, ফাইন্ড করলাম, কন্ট্রোল এফ ফাইন্ড, কন্ট্রোল ভি পেস্ট, পেস্ট করার পরে ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাকে নিয়ে গেছে একটা জায়গায়, ফাইন্ড নেক্সট এখানে নিয়ে আসছে, তাই না? কত আছে? স্যার 120। তার ওরা চাচ্ছিল কত? ওরা চাচ্ছে 180। 180। তার মানে আমার এখানে কম আছে, তাই না? তাহলে জি যদি স্যার। যদি কম থাকে তাহলে তো এটা করে দিতে হবে, বাড়ায় দিতে হবে। তাহলে বাড়ায় দেন। এখন এখান থেকে বাড়ায় দিলে কি কাজ করবে কিনা, ফাইলগুলোকে রেডি হয়েছে নাকি দেখি। ইম্পোর্ট ডেমো হয়েছে, আচ্ছা ইম্পোর্ট ডেমো হয়ে আচ্ছা আচ্ছা দেখতেছি, ওটা দেখতেছি। আগে এটা এখানে আসি, সাইটটাকে কোন জায়গায় জানি ভিজিট করছিলাম, এখানে রিফ্রেশ করলাম, দেখি কি অবস্থা। সাইট আসছে, জানি না কোনটা কোনটা জানি ফেল দেখাইছিল, সমস্যা নাই, ফেল দেখালেও একটা দুইটা, হ্যাঁ সবগুলাই আসছে। দেখি একটু ক্লিক করে দেখি সবকিছু ঠিক আছে কিনা। ক্লিক করলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে কোনটা জানি ফেল, একটা জানি কোনটা জানি ফেল দেখছিলাম, ফেল লেখা উঠছিল। আচ্ছা সমস্যা নাই, ইম্পোর্ট হয়েছে যেহেতু, তাহলে এটা আপনারা কিভাবে ঠিক করবেন? আমার সাইট হয়েছে, ঠিক আছে। তাহলে এখন যদি আমি দেই তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতেও পারে, সেক্ষেত্রে আবার আমাকে মানে রিসেট দিতে হবে। মানে মানে সাইটটা কিভাবে রিসেট দিতে হয় এটা তো জানেন আপনারা, না? জি স্যার, WP রিসেট দিয়ে। হ্যাঁ ডাব্লিউপি রিসেট দিলে। আর আরেকটা জিনিস চাইছিল, এটা দেখেন প্লাগইনটা একটা আপডেট চাচ্ছে, তাহলে যে প্লাগইন গুলো আপডেট চাচ্ছে, আপডেট অফ করতে গেলে কি করতে হয় ওটা জানেন না? জি স্যার, ইজি আপডেট। ইজি আপডেট, রাইট, ইজি আপডেট ম্যানেজার, গুড। এখানে আসলেন, আসার পরে আপডেটটাকে বন্ধ করি, ইজি আপডেট, ইজি আপডেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা আপডেট চাচ্ছে, তাহলে আপডেটের এখানে ইনস্টল করলাম, আগে আপডেটটা বন্ধ করে দিই। ইনস্টল হয়েছে, এটাকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ হয়েছে ইজি আপডেট, কই ইজি ইজি ইজি, এই যে ইজি আপডেট ম্যানেজার। এখান থেকে আসার পরে এই যে ম্যানেজ বাই ইজি আপডেট ম্যানেজার, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে জেনারেলের ভিতরে আসছে। আমি আপাতত চাচ্ছি যে না সবগুলোকে ডিজেবল করে দেবো, তাহলে ডিজেবল অল আপডেটস দিয়ে দিলে ডিজেবল হয়ে যাবে। প্লাগইনের ভিতরে আসলে আপনি সিলেক্ট করে দিবেন কোনটা কোনটা ডিজেবল করতে চাচ্ছেন। এটা চাচ্ছে, এটাকে বলে দেন ব্লক একটা। আর যদি সব একসাথে করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে মানে আগে এইখানে ক্লিক করলেন, সবগুলো চেক হয়েছে, এরপরে বলে দেন আপডেট প্লাগইন আপডেটস অফ অ্যাপ্লাই। ওকে, সবগুলো আমার ইয়া হয়েছে। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, এখানে যে ওয়ান ওয়ান আসছে এগুলো চলে গেছে, তার মানে এটা ক্লিয়ার। এখন আমার কি দরকার, আমি আবার রেফারেন্সের ভিতরে ও কমার্সের ভিতরে এখানে আসলাম। আসার পরে এই থিমটা আমার অ্যাক্টিভ আছে, দেখতে কিরকম হয়েছে, এরকম হয়েছে। এখন আমার এখানে মেন প্রথম কাজটা কি থাকে, প্রথম কাজটা থাকে আমার এখানে হেডার উপরে থাকবে কিনা, এই লোগোটা চেঞ্জ হবে কিনা, ভিতরের যে এই যে মেনুগুলা এগুলা কি মানে অন্য কোনো মেনু হবে কিনা, সেক্ষেত্রে দিতে হয়, তাই তো। আর এই ব্যানারের ছবিগুলো চেঞ্জ হবে কিনা, ব্যানার এখানে থাকবে কি থাকবে না, এখানে আইকন গুলো এরকমই থাকবে, টেক্সট গুলো কি এরকম থাকবে কিনা, মানে এই কন্টেন্ট গুলা ডেমো যে প্রোডাক্ট, প্রোডাক্ট গুলার মানে রিপ্লেসে অন্য কোনো প্রোডাক্ট আসবে কিনা, প্রোডাক্টের ছবি আসবে কিনা, যেটা ক্লায়েন্ট আমাকে দিয়ে দিবে। তো আমি আমি যদি চাই যে এগুলো সবগুলোকে বাদ দিব, তাহলে কি করতে হবে, এইখানে আসার পরে দেখেন কমার্স যে প্লাগইন নিছিলাম এটার ভিতরে প্রোডাক্টস নামে একটা মেনু আসছে। প্রোডাক্টসে যদি ক্লিক করি, আমরা ক্লিক করলে অনেকগুলো প্রোডাক্ট এখানে আসছে, খেয়াল করছেন এতগুলো প্রোডাক্ট। তার মানে এই প্রোডাক্ট গুলো কোন প্রোডাক্ট, আমার এই যে এই প্রোডাক্ট শো করতেছে, তাই তো। আমি যদি চাই যে না এই প্রোডাক্ট গুলো আমি চাই না, তাহলে সবগুলোকে এখান থেকে ধরে মানে মুভ টু ট্রাসে দিলেই সব প্রোডাক্ট চলে যাবে, ঠিক আছে। তখন আপনি আপনার প্রোডাক্ট গুলো এখানে যদি অ্যাড করেন, সেটাই আপনার এখানে শো করবে। আপাতত প্রোডাক্ট গুলো থাক, সবগুলো প্রোডাক্ট যদি আমি ডিলিট করে দেই তাহলে তো আমার সাইট মানে দেখা যাবে না, তাহলে শুরু থেকে শুরু করতে হবে।
তাহলে প্রোডাক্ট গুলো থাক, বাট আমি কিছু প্রোডাক্ট অ্যাড করবো এর সঙ্গে। একটা প্রোডাক্ট অ্যাড করলেই বাকিগুলো করতে পারবে, বা একটা দুইটা প্রোডাক্ট অ্যাড করলে বাকিগুলো করা যাবে। প্রোডাক্ট অ্যাড করলেই আমার জাস্ট এখানে প্রোডাক্ট গুলো চলে আসবে। অ্যাডটা একটু পরে দেখতেছি। তার আগে দেখেন এখানে যেরকম আমি দেখছিলাম ম্যাক্স এক্সিকিউশন টাইম যেটা দেখছিলাম ওইটা মিলাবো, আবার এখান থেকে কপি করব, কপি করে আবার এখানে আসবো। আসার পরে কন্ট্রোল F দেওয়ার পরে কন্ট্রোল দিলেন, মেমোরি লিমিটস ফাইন্ড করলাম, কত আছে 512, আমার চাচ্ছে কত ওরা 128, তার মানে বেশি আছে, সমস্যা নাই। এমনি করে সবগুলাকে এখান থেকে মিলাবেন, এখান থেকে সবগুলাকে কোন জায়গায় সবগুলাকে এখান থেকে সবগুলোকে মিলাবেন। এখানে আরে ক্যান নট ফাইন্ড মেমোরি, আচ্ছা ফাইন্ড পেস্ট 40 আছে, পোস্ট ম্যাক্স সাইজ 40, আমার এখানে কত আছে পোস্ট ম্যাক্স সাইজ আমার 32 লাগবে। এমনি করে সবগুলো দেখবেন যে ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে, খালি একটা জায়গায় ঝামেলা কি ম্যাক্স এক্সিকিউশন টাইম। ওই এক্সিকিউশন টাইম কি মানে ওই কত টাইমের ভিতরে এটা এক্সিকিউশন করবে আপনার ডেমো গুলো, এই জন্য মনে হয় যে ওখানে একটু ফেল দেখাইছিল, হালকা টাইমটা মিলে নাই, মানে 180 লাগবে মিনিমাম, আমার ওখানে 120 ছিল মেবি, না এই জন্য। হ্যাঁ, আপনারা যখন থিমটা ইনস্টল করবেন এর আগেই এই জিনিসগুলা ওইখানে সেট আপ করে নেবেন। সেট আপ করার পরে জাস্ট এখানে লিখে দিবেন, পাশে লেখার পরে কন্ট্রোল এস সেভ করে দিবেন, সেভ করে দিলেই হবে। অথবা যদি আপনারা যদি মানে কোডিং এর কাজ করেন তাহলে তো আরো ভালো, এই ফাইলটা জাস্ট ভিএস কোড ওপেন করবেন, তাহলে সুন্দর দেখা যায়। আচ্ছা, ওইটার কাজ শেষ। এরপরে আমি আসি, এখন ডেমো তো ইম্পোর্ট হয়েছে, সবকিছু হয়েছে, তাহলে ডেমো ইম্পোর্ট হওয়ার পরে এখানে আসলাম। এখন আমার বলতেছে যে এইটা যদি আমি হেডার, প্রথমে আমার কাজ কি থাকবে, হেডারকে আমি রিসাইজ করব। তাহলে এখানে হেডার যদি আমি কাজ করতে চাই তাহলে আমার আসতে হবে, দেখেন সুন্দরভাবে বর্ণনা করা আছে। হেডার আসলাম, স্টাইলিং এর ভিতরে কি কি স্টাইলিং হবে, 1 নাম্বার থেকে জেনারেল, আপডেট দিব না আমরা, কারণ আপডেট আমার কাছে নাই। কাস্টম সাইট মানে আইডেন্টিটি, এটা যদি আমি চাই তাহলে এইখানে যাব, যাওয়ার পরে মানে কিভাবে করতে হবে দেখেন এখানে সব কিছু দিয়ে দিয়েছে। কোথায় যেতে হয়, প্রথমে রেফারেন্স, কাস্টম, জেনারেল, এরপরে সাইট আইডেন্টিটি চেঞ্জ, মানে আইডেন্টিটি যদি চেঞ্জ করতে মানে যে লোগো টোগো এগুলো চেঞ্জ করতে যদি চান তাহলে কোন জায়গায় যেতে হবে, জেনারেল, সাইট আইডেন্টিটি। এখানে আসলেন, রেফারেন্সের ভিতরে গেলেন, অ্যাপিয়ারেন্স, এরপরে এখানে আসলাম। আসার পরে এরপরে আমাকে বলছে তারপরে যাইতে হবে আমার কোন জায়গায়, জেনারেল, তারপরে সাইট আইডেন্টিটি, এখান থেকে আসার পরে কাস্টমাইজ যেতে হবে। হ্যাঁ, এরপরে নেটের কারণে হচ্ছে। আচ্ছা, এরপরে জেনারেল পরে সাইট আইডেন্টিটি, এরপরে আমি যে নাম দিছিলাম ওই যে বেস্ট অনলাইন স্টোর, এটা আসছে। আর ট্যাগলাইন এটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, যেটা ওয়ার্ডপ্রেস আসছে, এটা যদি ট্যাগলাইন চেঞ্জ করে দেন, যে কোনো নামে ট্যাগলাইন দেন, যে মানে আপনি যে নাম দিবেন আর কি, এখানে ট্যাগলাইন এখানে আসবে। এরপরে আমি যদি সাইটের কোনো আইকন, সাইট আইকন কোন, এই যে এখানে সাইটের একটা আইকন থাকে না, আইকন যদি চেঞ্জ করতে চান এই আইকনটা এখানে দিয়ে দিবেন। আমার কাছে ডেমো আছে কিনা, নাই, তাহলে একটা আইকন নিয়ে আসি এখান থেকে, এটা থাক, একটা আইকন নিয়ে আসি এখান থেকে, আইকন নিয়ে আসলাম, যে আইকন নামে দিলাম। ইমেজের ভিতরে গেলে কিছু আইকন হয়তো পাবো, ধরেন এখান থেকে আমি এটাই মনে করেন যে চুজ করলাম। এরপরে কপি, সেভ ইমেজ, কোন জায়গায়, যে কোনো জায়গায় আমি সেভ করতে চাই, ডেস্কটপের ভিতরে সেভ করে দিলাম, যা। আচ্ছা, ডেস্কটপে চেঞ্জ হয়েছে। এবার এখানে আসি, আবার এরপরে এইখানে গেলাম, যাওয়ার পরে আমার ডেস্কটপে গেলাম, এই ইমেজটা নিলাম, ওপেন করলাম, আসছে। আসার পরে এরপরে এখানে সিলেক্ট করে দিলাম কতটুকু চাচ্ছি, পুরোটাই চাচ্ছি। আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ করি, পাবলিশ দেওয়ার পরে, পাবলিশ দেওয়ার পরে যদি রিফ্রেশ করি, যে এই পেজটা রিফ্রেশ করি, দেখবেন এই যে সাইটে একটা আইকন আসছে না, দেখেন উপরে কর্নারে, হ্যাঁ এই সাইট আসছে। আর আমি যে হিয়ার এই যে ট্যাগ লাইন দিছিলাম এখানে টেক্সটটা আসছে, আর আমি ওটা বেস্ট অনলাইন চেঞ্জ করি না। এখন সাইট আইডেন্টিটি গেল, এটা তো লাগবে ক্লায়েন্টের। এরপরে কি লাগবে, এরপরে লাগবে হলো
স্টাইলের ভিতরে, মানে কালার টালার কোনো কিছু যদি চেঞ্জ করতে বলে যে লেজি লোড থাকবে কিনা, মানে কাস্টম সিএসএস, ব্যাক টু টপ বাটন থাকবে কিনা। ব্যাক টু টপ বাটন বলতে কোনটা বোঝাইছে, এখানে স্ক্রল করার পরে এই যে দেখেন একটা বাটন আসে এখানে নিচের দিকে, ক্লিক করলে উপরে চলে যায়, খেয়াল করছেন? জি স্যার, জি স্যার। এইরকম বাটন সে চাচ্ছে কিনা, যদি না চায় তাহলে কোন জায়গায় যাইতে বলছে, এখানে যাওয়ার পরে ব্যাক টু টপ এর জন্য আবার ওই একই অপশন স্টাইলিং এর ভিতরে যাইতে হবে। তো এখান থেকে আসলাম, ব্যাকে গেলাম, যাওয়ার পরে থিমসে গেলাম, থিমসে কেন, কাস্টমাইজেশনে গেলাম, কাস্টমাইজেশনের ভিতরে তারপরে বলছে আমার কোন জায়গায়, স্টাইলিং এ, হ্যাঁ স্টাইলিং এ গেলাম, এরপরে জেনারেলে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে ব্যাক টু টপ বাটন, এখানে খেয়াল করেন একটা বাটন আসতেছে, এই বাটনটা এখন আমার চেক করা আছে, আমি যদি এটা বন্ধ করে দেই তাহলে কি হবে, আমার এই বাটনটা যে ডানে যে বাটন ছিল এই বাটনটা আর আসবে না, ঠিক আছে? এই যে আসতেছে না কিন্তু, তার মানে আমি বাটন যদি না চাই তাহলে বাটনটা বন্ধ করে দিলাম। এরপর প্রি লোডার, এই যে এখানে দেখেন প্রি লোডার, মানে কোনো পেজ লোড হওয়ার আগেই একটা একটা প্রি লোডার হয়, দেখেন খেয়াল করেন এখানে একটা মানে সার্কেল ঘোরে না, এটা অন করা আছে, যে প্রি লোডারটা ডিসপ্লে, এখানে একটা অন করা আছে। এখানে বুঝবেন না যখন আপনি কোনো প্রোডাক্ট মানে কিনতে যাবেন তখন একটা প্রি লোডার মানে পপ আপ আকারে একটা, যতক্ষণ পর্যন্ত সাইটটা না দেখা যাবে একটা পে লোড হবে, মানে একটা বোঝা যাবে যে আপনার সাইটটা লোড হচ্ছে। ওকে, রাইট, গুড। লেজি লোড তো বুঝেনি তাহলে, যেগুলো যেগুলো আমরা চাচ্ছি না সেগুলোকে জাস্ট বন্ধ করে দিলাম। আমার এরপরে থাকে কি, যে প্রোগ্রেস বারের কালার টালার কি লাগবে, জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিবেন, প্রোগ্রেস বারে যে কালার টালার যদি থাকে পাবলিশ করে দিলাম, এটার কাজও শেষ। এরপরে আমার লাগবে কি, স্টাইলিং এ যাওয়ার পরে যে থিমের আরো যদি কোনো মানে কালার চেঞ্জ করতে চাই, ধরেন এখান থেকে ব্যাকে আসলাম, আসার পরে যাচ্ছি কালারে যাওয়ার পরে মনে করেন এখন আমার ডিফল্ট ভাবে কোন কালার আছে, এই কালার আছে, তাই না? ক্লায়েন্ট হয়তো কালার দিতে হবে না, আমার এই কালার হবে না, আমার রেড কালার, আমি চাচ্ছি সবগুলো রেড হবে, তাহলে আপনাকে বলে দিবে যে এই কালার চাচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে আসার পরে থিমের যে মানে কাস্টম যে কালারটা এটা বন্ধ করে দেন। এখন দেখেন আমার থিমের সব কালার চেঞ্জ হয়, মানে সবগুলো প্রায় যে যে জায়গায় গ্রিন ছিল ওগুলো জায়গায় রেড হয়েছে, এখানে রেড, এখানে রেড, এই যে এখানে রেড, বাটন গুলো রেড, তাই না? এখন চাচ্ছি যে না গ্রিন চাচ্ছি, মানে যে কালার দিবে। এবং আরেকটা বিষয় যে আপনি চাইলে কাস্টমও কালার দিতে পারেন, যে এই কালারের ভিতরে সীমাবদ্ধ নাই, আরো মানে অন্য কোনো কালার চাচ্ছি, সেই কালারের জন্য কি করবেন, এখানে অনলাইনে একটা কালার টুলস পাওয়া যায় বা ক্লায়েন্টে আপনাকে কালার কোড দিয়ে দিবে। সেই ক্ষেত্রে আমি কাস্টম কালার এখানে ক্লিক করবেন, যাওয়ার পরে এই যে এখানে আসবেন, আসার পরে সিলেক্ট ইওর কালার, আপনার কালার যেটা চাচ্ছেন। আমি চাচ্ছি যে মনে করেন এই কালার হবে, ওই কালারটা হবে। কালার চেঞ্জ করার ক্ষেত্রে এই যে দেখেন সবগুলো জায়গায় এই কালার আসছে। আচ্ছা, কালারের বিষয়টা গেলাম, মনে করেন আপাতত এই কালার ভালো লাগতেছে, আচ্ছা পাবলিশ করে দিলাম। আচ্ছা, এই কালার থাক, পিঙ্কিশ একটু ভাব। আচ্ছা আচ্ছা, কালারের কাজ শেষ। বাট মজার ব্যাপার হলো যে প্রিমিয়াম থিম মানে আপনি যদি বলেন না যে স্যার প্রথমে ক্লাসের দিকে বলে কি স্যার প্রিমিয়াম থিম দিয়ে করান, মজার বিষয় কি জানলে অবাক হবেন, প্রিমিয়াম থিমে কাজ করা খুবই ইজি। আপনি যদি মানে ফ্রি থিম দিয়ে কাজ করতে পারেন, আপনার কাছে প্রিমিয়াম থিমে কাজ করা খুবই ইজি। সবগুলা প্রিমিয়াম থিমেরই ডকুমেন্টেশন খুব ভালো করে দেওয়া আছে, যেটা ফ্রি থিমে কিন্তু নাই, বুঝছেন? দেখেন এখানে পড়ে পড়ে আমরা যা যা প্রয়োজন সবই তো করতে পারতেছি। এখন ধরেন আমার স্টাইলিং এর পার্টটাও গেল, মানে থিমে এর চাইতে বেশি এডিট কি লাগে? এখানে যে অপশন দিয়েছে এই এডিটের বাইরে কোনো এডিট কিন্তু থিমে লাগে না। কিভাবে প্রোডাক্ট পেজ আপলোড করবেন, কিভাবে টাইপ করবেন, এলিমেন্টর দিয়ে কিভাবে কাজ করবেন, মানে ট্রান্সলেট, মানে আছে না যে বাংলা ইংরেজি হিন্দি অনেক কিছু চাচ্ছি, যদি ট্রান্সলেট চান, হাউ টু ট্রান্সলেট ইওর থিম আপনি দিবেন, এখানে ক্লিক করবেন, এটা এখানে আপনাকে সুন্দর ভাবে বলে দিছে যে কিভাবে করবেন। এই যে দেখেন প্রথমে কোন জায়গায় যাবেন, স্টেপ 1 হাউ টু ইনস্টল এ প্লাগইন নট ইনক্লুডেড, তারপরে গো টু যে কি এটা লোকো ট্রান্সলেট, এটা লাগবে। হ্যাঁ, এরপরে আসার পরে মার্ট ফ্রিতে যেতে হবে, এরপরে হ্যাঁ এই প্লাগইনটা লাগবে। এরপরে প্লাগইন আসলে এই অপশনগুলো, প্লাগইন দিলে এই অপশনগুলো আসবে, ঠিক আছে? আসলে মার্ট ফ্রিতে যাবেন, এরপরে এখানে একটা অপশন আসবে যে নিউ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? নিউ ল্যাঙ্গুয়েজের পরে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, এরকম আসবে অপশন আসবে চয়েস ইওর ল্যাঙ্গুয়েজ, ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন তখন আপনার সাইডে এখন ইংরেজি আছে, যে ল্যাঙ্গুয়েজ দিবেন সেই ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। সুন্দর না বিষয়গুলা? আচ্ছা, তাহলে
অনেক দূরে চলে গেছি, 18 নম্বরে চলে গেছি। তাহলে এখন আমি আসি, স্টাইলিং এর পার্টটা শেষ। এরপরে টপ বার। টপ বার বলতে কি বোঝায়? এই যে উপরের দিকে একটা বার থাকে, এটাকে আমরা সাধারণত টপ বার বলি, তাই না? এই যে দেখেন, এখানে দেখেন ইংলিশ আছে, এখানে জি। দুইটা ডিফল্ট থিম আছে, যে ইংলিশ আছে, ফ্রান্স জার্মান আছে। এখানে কাস্টম যদি কোনো কিছু চান তাহলে তো দেখাই দিলাম, এখান থেকে করে নেবেন, তাই না? টপ বার এখন আমার হলো প্রয়োজন, টপ বারই চাচ্ছি না, সেই ক্ষেত্রে কিভাবে রিমুভ করব? এখানে খেয়াল করেন, টপ বারের উপরে যদি ক্লিক করি, কই টপ বার, তাহলে কিভাবে মানে রিমুভ করব, এনাবল করব, সব এখানে দিয়ে দিচ্ছে। দেখেন কাস্টমের ভিতরে যাবেন, হেডার লেআউটের ভিতরে এনাবল টপ বার, এই যে এখানে কাস্টমের ভিতরে যাব, জেনারেলের ভিতরে, জেনারেলের ভিতরে ছিল নাকি, আমি তো ভুলে গেলাম, দেখে আসি। প্রথমে যাইতে হবে কোন জায়গায়, আমার অ্যাপারেন্সের ভিতরে কাস্টমস, তারপরে হলো হেডারের ভিতরে যাইতে হবে। তাহলে এখানে আসি, অ্যাপারেন্সের ভিতরে গেলাম, কাস্টমসে গেলাম, আচ্ছা এরপরে যাইতে হবে জেনারেলে, গেলাম, জেনারেলে না, বলছিল হেডারে, হেডারে কাস্টমস একটু পিছিয়ে চলে যেতেছে, কাস্টমের পরে বলছে যাইতে হবে হেডার লেআউট, তারপরে এনাবল টপ বার। তাহলে হেডার লেআউট কই, কাস্টমস, এই যে হেডার, হেডারের ভিতরে গেলাম, হেডার লেআউটের ভিতরে স্যার লোগোর নিচে স্যার 3 নাম্বারটা। 1 2 হেডার লেআউট। এখন আমি চাচ্ছি এনাবল টপ বার, এটা চাচ্ছি না। এক একটা থিমের এক এক রকম নিয়ম থাকে, বাট যদি ডকুমেন্টেশন ফলো করেন আপনার জন্য কাজ করা খুবই ইজি। তাই না? আপনাকে কেউ বলে দেওয়া লাগবে না, আপনি পড়ে পড়ে কাজ করবেন। সুন্দরভাবে বলে বলে দিয়েছে এনাবল টপ বার, সবগুলো থিমের সাথে এরকম পাবেন, আপনি খেয়াল করে দেবেন। আরেকটা থিম যখন পরে আরেকটা প্রিমিয়াম দিয়ে করাবো, তখন এরকম সবগুলো থিমের সাথে পাবেন এনাবল টপ বার। চাচ্ছি না, দেখেন টপ বার উপরে চলে গেছে, গেছে না? জি স্যার। এখন আমি চাচ্ছি যে টপ বার থাকবে, কিন্তু অপশন গুলো থাকবে না। ধরেন টপ বার থাকবে, হয়তো ক্লায়েন্ট বলছে টপ বার থাকবে আমার, বাট এই যে এখানে যে অপশন গুলো আছে এগুলো থাকবে না। তাহলে এখানে বলে দেন সার্চের এটা, এই যে ভিতরে এটা সার্চের এটা থাকবে কিনা। আমি যদি, আপনি যদি বলে দেন যে সার্চ থাকবে না, এখানে দেখেন সার্চের এই এটা চলে যাবে, এখান থেকে সার্চ গেছে না, সার্চ গেছে। এখন যদি চাই যে না অ্যাকাউন্টের এই জি স্যার। অ্যাকাউন্ট থাকবে না, হটলাইন যেটা আছে, এই যে হটলাইন, হটলাইনও থাকবে না। যেটা যেটা রাখবেন, যেটা যেটা ফালাই দিবেন। এখন ধরেন হটলাইনও রাখবেন না, ফালাই দিবেন, হটলাইন চলে যাবে, বাট এগুলো তো আমাদের লাগবে। জি স্যার। আচ্ছা, তাহলে এগুলো দিলাম। সার্চও লাগবে, কারণ একটা ই কমার্সের মেন জিনিসটাই হলো সার্চ। সার্চ ছাড়া, হ্যাঁ, মেন সার্চ ছাড়া ই কমার্স অচল। তার মানে এটা আপনাকে ফালাইতে বলবে না। আচ্ছা গেল, তাহলে টপ বার আপাতত আমি চাচ্ছি না, টপ বার বাদ, টপ বার ভালো লাগতেছে না, ফালাই দিলাম। হেডারটা ফুল উইথে থাকবে কিনা, ফুল উইথে যদি থাকে তাহলে ফুল উইথ আছে, আর যদি না ফুল উইথ না চান তাহলে দিয়ে দেখবেন যে ফুল উইথ ছাড়া কিরকম দেখা যায়। এই যে ফুল উইথ ছাড়া এরকম দেখা গেছে, একটু ছোট হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে ফুল উইথই ভালো লাগছে, ফুল উইথই দিলাম। দেওয়ার পরে পাবলিশ, হেডারের কাজ শেষ, পাবলিশ করলাম। এরপরে এখন আসি হেডারে গেল, এরপরে আসি টপ বার গেল, হেডার গেল, মেনু। কিভাবে আমরা মেনুটাকে ক্রিয়েট করবো, ক্লিক করেন মেনু, ক্রিয়েট নিউ মেনু। নতুন মেনু কিভাবে সাজাবো, মানে মেগা মেনু কিভাবে কনফিগ করব, হাউ টু সেট আপ মেগা মেনু হরিজন্টালি, মানে উপর থেকে নিচে কিভাবে মেগা মেনু থাকবে, হাউ টু সেট আপ মেগা মেনু ভার্টিক্যালি, মানে ডানে থেকে বামে কিভাবে থাকবে, সরি ভার্টিক্যাল হলো যে টপ টু বটম, হরিজন্টাল হলো লেফট রাইট, কিভাবে রাখতে চান। তাহলে ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করার পরে আপনাকে বলে দিচ্ছে যে এখান থেকে 1 নাম্বার স্টেপ, এখানে আরো সুন্দর করে বলে দিচ্ছে। 1 নম্বরে অ্যাপারেন্সে যাবেন, 2 নম্বরে মেনুসে যাবেন, 3 নম্বরে ক্রিয়েট নিউ মেনু দিবেন, একটা নাম দিবেন 4 নাম্বার। এরপরে এখানে আসার পরে মেনুগুলো ধরাই দিবেন, তাই না? আচ্ছা, তাহলে একটা কাজ করি, সাইট আইডেন্টিটি গেলাম, এই যে মার্ট ফ্রি এই লেখাটা তো আপাতত দরকার নাই, এটাকে ফালাই দিতে গেলে কি করতে হবে, আবার একটু ব্যাকে আসলাম, আসার পরে লগোতে ক্লিক করলাম। লগোতে আমার মার্ট ফ্রি দেওয়া আছে, তাই না? এটা আমি চাচ্ছি যে না, না অন্য কোনো লগো থাকবে। তাহলে সিলেক্ট ইওর ইমেজ, এরপরে একটা ইমেজ নিয়ে আসি, এখান থেকে নাম দিলাম। আপনারা লগো ফটোশপে কাজ পারেন কে কে? স্যার কেউই পারে না আমাদের মধ্যে কোনো। কেউ পারে না? আচ্ছা, ফটোশপের কাজ আমিও পাই না, তাহলে আপনারা আমার দলে যুক্ত হয়ে গেছেন। কোন লগো দেওয়া যায়? মনে করেন যে আমি দিলাম এই যে বিজলি চমকানো লগো, হ্যাঁ, পাওয়ার দিলাম, ক্লিক করলাম,
এটাকে সেভ করলাম কোন জায়গায়, এখানে নাম দিলাম আমি লগো বা সাইট লগো। এরপরে এখানে আসলাম, আসার পরে আপলোডে গেলাম, যাওয়ার পরে ক্লিক করলাম, এই লগোটারে ধরলাম, ক্লিক করলাম। আচ্ছা, সাইড লগো আসছে। যদি অল্টারনেটিভ ট্যাগ দিতে চান, ক্যাপশন দিতে চান, দিতে পারেন, সাইড লগোর সাথে লাগে না। তারপর এখানে নাম দিলাম লগো। যদি কোনো কারণে লগো না পাই তাহলে কি করবে, আমার এই টেক্সটটা দেখাবে। অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্কের কারণে লগোই থাকে না, তারপরে বোঝা যায় যে না এখানে কিছু একটা লেখা আছে, তার মানে এখানে লগো ছিল। সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আমাদের লগোটা অনেক বড় সাইজের, তাই না? আচ্ছা, এখানে একটু লগোকে রিসাইজ করা যায় কিনা দেখি। উইডথটা করে দেই আমি 50। স্যার পিক্সেলে দেওয়া তো অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কত দেওয়া যায়? 100 মনে হয় ঠিক আছে না? আপনারা হ্যাঁ, অনেকটা ঠিক আছে। আচ্ছা, হাইটও সেট করা যায়। হাইট সেট করে দিলে আর ইয়ে হবে, একটা রেশিও চলে যাবে। হাইটটা দিলাম 80, রেশিও আবার চলে যাবে, একটু চ্যাপ্টা হয়ে যাবে মনে হয়। এই যে চ্যাপ্টা হয়ে গেছে একটু। আচ্ছা, হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে তো। আচ্ছা, পাবলিশ করে দিলাম। আচ্ছা, পাবলিশ করে দিলাম। এখন হলো আমাদের কাজ কি, আমরা এইভাবে ধরে ধরে সবগুলা করে করে করতে পারবো। এখন আমার মেন মানে ইয়ে হলো যে মেনুতে কি কি কাজ করতে হবে, তো মেনু ক্রিয়েট করতে হবে। তাহলে মেনু করার জন্য, মেনু তো আমরা পারি, দেখাবো। মেনু তো ওই যে একই নিয়ম, কিন্তু ক্রিয়েট নিউ মেনু। হ্যাঁ, মেনু তো আমরা পারবোই। তারপরে আমার দরকার হলো ফুটারও পারবো একই মেনু যেরকম করতে হয়। ফুটার লেআউট কিভাবে থাকবে, লেআউটটা বলতে কি বোঝাইছে, ফুটারের দিকে দেখেন একটা লেআউট আছে, এই যে এই হলো ফুটারের লেআউট এইভাবে সাজানো আছে। এটাকে যদি আপনি ফুটারের যদি লেআউট সাজাইতে চান, তাহলে আবার এখানে যাবেন কাস্টমাইজেশনের ভিতরে, ফুটার আসবে কোন জায়গায়, জেনারেল, হেডার, ফুটারে যাবেন। যাওয়ার পরে এই যে ফুটার লেআউট কিভাবে আছে, এখন ফুল উইথে আছে, আর মানে লাইট কালার। এখন যদি আপনি অন্য কোনো কালার চান, কাস্টম কালারও দিতে পারবেন। গ্রে যদি দেই, নিচের দিকে টান দিয়ে রাখি, নিচের দিকে নিয়ে আসলাম। হ্যাঁ, নিচে কই যায় না, এখানে এই যে হালকা একটু গ্রের মতো আসছে। অন্য কোনো কালার দিলেও দিতে পারবেন। ফুল উইথে যদি না চান, তাহলে ফুল উইথটা ছড়াই দিবেন, ছোট হয়ে যাবে। আচ্ছা, লেআউটের আরো কিছু কাজ আছে। লেআউটের এই যে একটু ছোট হয়ে গেছে, তো ফুল উইথই থাক। আর এটাকে একটু পিছিয়ে আসি, লেআউট। এরপরে কপিরাইটটা থাকবে কিনা, কপিরাইট বলতে যেখানে একটা কপিরাইট আছে, এই যে কপিরাইট থাকবে কিনা, মানে ফুটারে যে ইয়া কি বলে, পেমেন্টস এর অপশনটা, পেমেন্টস কই, হ্যাঁ, এখানে আসলাম। ফুটার ইমেজ 1 2 3 4। ও এখানে মনে হয় ফুটারে কিছু কন্টেন্ট আমার মিস ছিল, ওই যে লোড নিতে পারে নাই, মনে হয় কিছু এটা মিস আছে। তাহলে এটা কাজ করি, ইমেজ আমাকে দেখাচ্ছে বাট ইমেজই নাই। আমি একটু চেঞ্জ করে দেখি তো ইমেজ, আমি একটা ইমেজ দিই কোন জায়গায় সেট হয়। এটা এই ইমেজটা দিলাম, ইমেজ এই যে দেখেন কোন জায়গায়, এই যে তার মানে এখানে কিছু কন্টেন্ট আমার মিস ছিল, ইমেজ দেখাইতে পারতেছিলাম, তাই না? এই যে ফেল দেখাইছিল যে এখান থেকে, হ্যাঁ, এই জন্য এই জায়গাগুলোতে ফাঁকা হয়ে আসছে, এই জায়গাগুলো আসে নাই। আচ্ছা, তার মানে ইমেজ আমার সেট করলে এখানে চলে আসতেছে। হ্যাঁ, মানে এখানে হয়তো আরো কয়টা ইমেজ দেওয়া যাবে, 2টা 3টা 4টা, মানে আরো পেপালের অপশন আমার এখানে আসে নাই, খেয়াল করছেন? পেপাল আসে নাই। তারপরে এখানে আরেকটা ইমেজ আছে। আপনারা যদি ওই যে ওই মানে ওই ম্যাক্স এক্সিকিউশন টাইমটা বাড়ায় দেন, তাহলে এই প্রবলেমটা হয়তো পড়বেন না। ডিটেল দিলাম, পেমেন্টটা মনে হয় স্যার পেপাল, সেটা ইমেজটা পেপাল। ওই যে পাশে একটা আসছে ছোট কইরা, বোঝা যাচ্ছে না। এই যে এখানে একটা আসছে, দেখতে পাচ্ছেন কিনা, আপনারা দেখতে পাচ্ছেন না মনে হয়। আচ্ছা, ইমেজটা ডিলিট করে দিই, রিমুভ করি। এখানে একটা পেপালের অপশন আছে, ওই ছোট, মানে দেখা যাচ্ছে না, এই যে ছোট করে দেখছেন,
জি স্যার দেখি স্যার, অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, অনেক ছোট। তাহলে পেপালের এটা চেঞ্জ করতে গেলে বাট চেঞ্জ করা যাবে, মানে ইমেজ যেরকম নিছি আমরা। এখন আরো কিছু কাজ আছে, সেটা হলো লেআউটটা কিভাবে থাকবে। তাহলে ইমেজের এটা রিমুভ করে দেয়, এই ইমেজটা অনেক বড়। কাস্টমাইজেশনের ভিতরে যাও। আচ্ছা, ফুটারের লেআউট আরো কাজ আছে, দাঁড়ান আমি দেখাইতে পারলাম না, দেখে চলে আসছিলাম। ফুটারটা ভালোভাবে আসেই নাই, না আসার কারণে লেআউট কই, ফুটার, ফুটারের ভিতরে ফুটার লেআউট, এখানে অনেকগুলো লেআউট লেআউট থাকে, যেটা কিভাবে থাকবে। ফুটার ইনফরমেশন উইজেট, স্যার উপরে রেজিস্টার দা অটো সেভ দেখা যাচ্ছে স্যার, এটা কি অটো সেভের জন্য? হ্যাঁ এটা অটো সেভের জন্য। এখন কই হেডার ফুটার কই, জেনারেল, জেনারেল থেকে হেডার, হেডার থেকে ফুটার, ফুটারের ভিতরে রিসেন্ট ভিউড প্রোডাক্ট, মানে এখানে ফুটারের এখানে মানে এই যে এই অপশন গুলো ছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এখানে যদি রিসেন্ট ভিউ মানে যে প্রোডাক্ট গুলা রিসেন্ট ভিউ করছে ক্লায়েন্ট, সেই প্রোডাক্ট গুলো হয়তো একটা সাইড দেখাবে, ফুটারের কিছু লিঙ্ক থাকবে। ফুটারে এখানে কোনো লিঙ্ক নাই, দেখি এই যে এখানে কোনো লিঙ্ক নাই, লিঙ্ক গুলা মিস আছে, ফুটারে উইজেট মিস আছে। তারপরে উইজেট বলতে 5 কলামে ছিল উইজেট গুলা, আমরা যদি 3 কলামে দেই, মানে এখানে একটা দুইটা, তার মানে আমার দুই পাশে 2টা কলাম আছে, মাঝখানে 3টা কলাম মিস আছে। এখন আমার 2 কলাম আছে, 3 কলাম আছে, 2 কলাম মিস আছে। বুঝতে পারতেছেন কিনা বুঝতে পারতেছি না আমি। জি স্যার, এখন ওই যে পেপার আর ইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কলাম গুলা সিলেক্ট করা যায়। 5 কলাম দিছি না, 5 কলামের এই যে এখানে মনে করেন যে এইখান থেকে এই পর্যন্ত 1 কলাম, এই 1 কলাম, 2 কলাম, মাঝখানে 3টা কলামে মিস আছে, 3টা কলাম দেখা যাচ্ছে না। এই 3টা কলামের ভিতরে ফুটারের ইনফরমেশন, ফুটারের মানে নিউজ লেটার একটা ছিল, এই যে নিউজ লেটারটা আছে। এরপরে হলো পেমেন্টটা ছিল, পেমেন্টটা আমার এখানে দেখা যাচ্ছে না। এরপরে কপিরাইটটা আছে আমার, এই যে কপিরাইটটা আছে, পেপালের এটাও আছে এই যে নিচে, এই যে। জি স্যার দেখছি। হ্যাঁ লেআউট, হ্যাঁ ঠিক আছে, লেআউট তো দেখলাম। এখন একটা কাজ হলো ফুটারের এখান থেকে বেরোলাম, বের হওয়ার পরে আর কি থাকে আমার তাহলে, ফুটার থেকে বের হওয়ার পরে ফুটার লিঙ্ক, কপিরাইট যেটা দেখলাম, এরপরে ব্লগ, ব্লগের ভিতরে আমার মানে পেজের যে ব্লগ, আমরা যদি কাস্টম ব্লগ কিভাবে করব, পেজ মানে কিভাবে সেট আপ করবো, কাস্টম ব্লগ যদি যাই, কাস্টম ব্লগটা এইখানে, কাস্টম ব্লগ এই যে একটু লোড হোক, এই যে হেডারের ভিতরে যাব, এরপরে এনাবল পেজ হেডার দেওয়ার পরে ব্লগটা সেট করে দেবো, মেনু আকারে সেট করবো। আর সেক্ষেত্রে আমাদের ব্লগ একটা পেজ লাগবে, তাই না? ওই পেজটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে একটা কাজ করি, প্রথমে আমরা এখানে যাওয়ার পরে আমাদের মানে থিম ইনস্টল করার পর পরে এই কাজটা ছিল, সেটা হলো আমাদের সেটিং এ যাইতে হয়। সেটিং এ যাওয়ার পরে 2টা কমন জিনিস লাগে, সেটিং থেকে পারমালিঙ্কটা মানে পারমালিঙ্কে গিয়ে কি করে দিতে হয়, এখানে দেখেন অ্যাডমিন অপশন পারমালিঙ্ক ডট পিএইচপি, এটা তো মানে এসিওর জন্য খারাপ। এই জন্য আমাদের করতে হবে কি, পোস্ট নেম, কোন নেম, পারমালিঙ্কে যাবে হলো হ্যাঁ কমনের পোস্ট নেম থাকবে। আরেকটা হলো এখানে এসে চেঞ্জ করে দিবেন হলো প্রোডাক্ট ক্যাটাগরি পেজ, হ্যাঁ এটা করে দেবেন। প্রোডাক্ট অপশনাল, এখানে এটা হলো অপশনাল, এটা তারপরে আমি দিলাম যে প্রোডাক্ট কই সব পেজ উইথ ক্যাটাগরি দিলাম। এখন যদি আমি এটাকে রিলোড করি, সেভ করে দিই, দেখেন এখানে আমার সব মানে ক্যাটাগরির সাথে আমার থিমের নাম, ক্যাটাগরি এবং কোন পেজে আসছি সব দেখাই দিবে। এখন যদি এইখানে যাই, যাওয়ার পরে রিলোড করি, দেখবেন আমি এখন মার্ট ফ্রিতে আছি, মানে প্যারেন্ট আছে। এখন যদি আমি এটার উপর ক্লিক করি, তার মানে আমাকে বলেছে যে মার্ট ফ্রির ভিতরে যে সব পেজ আছে, সব পেজের ভিতরে যে লাইফ স্টাইল যেটা আছে, লাইফ স্টাইলের পরে এই যে ব্লাড প্রেশারের এই মনিটরটা আছে। এখন যে কেউ বুঝতে পারবে না যে এখান থেকে যদি আমি এখন ব্লগে যাই, তাহলে এটাকে কেটে দেওয়ার পরে যদি ব্লগে ক্লিক, স্টাইলে ক্লিক করি, লাইফ স্টাইলের ভিতরে কি কি আছে খেয়াল করেন, লাইফ স্টাইলের ভিতরে কোনো কিছুই নাই, প্যারেন্টের ভিতরে কোনো কিছু নাই। তাহলে শপের ভিতরে যদি যাই, সব পেজে কি কি আছে দেখার জন্য, সব পেজের ভিতরে দেখাবে সমস্ত প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো সবে ছিল, তাই না? এই প্রোডাক্ট কোন জায়গা থেকে পাচ্ছে, যেটা হলো এই যে সব থেকে পাচ্ছে, এই যে এখান থেকে যান প্রোডাক্টের ভিতরে, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টের এইটা পাচ্ছে। এটা কোন জায়গায় আছে, এইটা হচ্ছে পেজেস এর ভিতরে একটা সব নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে, যেটা
কমার্সের জন্য আসে। দেখেন এই যে এখান থেকে অনেকগুলো আসছে পেজ, যেটা আপনারা দেখছিলেন যে কমার্স ইয়া করলে অনেকগুলো পেজ এখানে ক্রিয়েট করে দেয়, তাই না? এখান থেকে সব কই আবার পেজ, হোম, ডেলিভারি, কাম, কার্ট পেজ, সব পেজ, সব 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 অল নিউ। ও সব তো ক্যাটাগরি এর ভিতরে কমার্সের প্রোডাক্টের ভিতরে আছে, এটাই সব পেজ। এই যে অল প্রোডাক্ট এখানে আছে, যে প্রোডাক্ট গুলো এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। এখন আমাদের একটা কাজ থাকে, সেটা হলো যে মানে এখানে যে আমি ক্লিক করব, আমরা তো কমার্সটা সেট আপ করি নাই। ক্লিক করলে তো এখানে মানে ডলার দেখাচ্ছে, এরপরে কোন জায়গা থেকে কি হবে প্রোডাক্টের মানে ক্যাটাগরি অনুযায়ী করতে হবে। যে ক্যাটাগরি বলতে কেমন, যে ধরেন কমার্সে কেউ একজন একটা মানে অর্ডার করলো, ধরেন এই যে এটার নাম কি, এটা মনে করেন হার্বাল, যে হার্বালের এটা কি, এটা কি কারকুমা, আমি জীবনে দেখেন। আচ্ছা যাই হোক, এই প্রোডাক্টটা বা ব্লাড প্রেসারের যে মনিটরটা মানে কেউ যদি পারচেজ করে ঢাকা থেকে নিলে একরকম কস্ট, আবার মানে ডেলিভারি কস্ট, আবার যদি ঢাকার বাইরে থেকে কেউ নেয় তার জন্য আরেক রকম ক্যাটাগরি অনুযায়ী সাজানো। সেটা করার জন্য আবার আসতে হবে এই জায়গায়। আর আমি যদি এখন ক্লিক করি, দেখেন এই প্রোডাক্টের উপরে ক্লিক করলার পরে মনে করেন আমি কিনবো, একটু কার্ডে গেলাম, আমার এখানে কার্ডের এখানে দেখাচ্ছে, হ্যাঁ আপনার কার্ড এখানে হয়ে গেছে। ভিউ কার্ডে গেলাম, যাওয়ার পরে চেক আউটে গেলাম, যাওয়ার পরে এখানে বলে দিচ্ছে যে হ্যাঁ, নাম টাম দেওয়ার পরে আমাকে বলতেছে সরি, মানে এখনো নাম দিইনি, তার আগে বলে দিচ্ছে যে নট অ্যাভেলেবল। ঠিক আছে, পেমেন্ট মেথডটা নাই, আর কি কি নাই করে দিই। আমরা তো পেমেন্ট মেথড করার জন্য সবগুলো একসাথে করি। কোন জায়গাতে করবো বলেন, এটা মনে হয় আপনারা জানেন, কমার্সে যাইতে হবে তাই না? এখানে কই গেল, হ্যালো, একজন একজন আছে খালি, শহীদুল ভাই আছেন শুধু। হ্যালো, কেউ তো নাই, একা একা বক বক করতেছি। আচ্ছা কাজ করি, তাহলে একজন থাকলেই হবে। আমি নাম দিলাম, আমি দিয়ে দিলাম যে ধান ধানমন্ডিতে থাকবে আমার সব। এরপরে আমার ইয়ে থাকবে DH এ ঢাকা, ঢাকা বাংলাদেশ। এরপরে পোস্টাল কোড ইয়ে হলো ঢাকা, পোস্ট কোড হলো 1209। এরপরে চাচ্ছি যে এইটার সাথে মানে কমার্সের ভবিষ্যতে কোনো মানে আপডেট আসলে আমাকে মেইল করে জানাবে, তো আমি চাচ্ছি না মেইল করে জানাক আপাতত। কন্টিনিউ দিলাম, যদি চান তাহলে দিয়ে দিবেন। এরপর এখানে আসলাম আবার সেকেন্ড স্টেপ, আমার এটা কি ধরনের পোশাক, আমার ফ্যাশন অ্যাপারেন্স না হেলথ অ্যান্ড বিউটি। আর যদি কোনো কিছু চাই যে ফুড অ্যান্ড ড্রিঙ্কস দিতে পারেন, যে কটা দরকার দিবেন। আর যদি চান যে না আবার এটার সাথে খাবার হচ্ছে না, অন্য কিছু লাগবে, তাহলে এখান থেকে লিখে দিবেন যে আমি এটা আদার্স এর ভিতরে কি দেওয়া যেতে পারে। আমার আদার্স এর ভিতরে যে প্রোডাক্ট এখানে নাই, হ্যাঁ নাই, এটা দিলাম। আদার্স এর ভিতরে কোন প্রোডাক্ট নাই, ফ্যাশন আছে, হেলথ আছে, ইলেকট্রনিক্স আছে, ফুড আছে, ফার্নিচার আছে, এডুকেশন লার্নিং আছে, তার মানে নাই কোনটা, ইলেকট্রনিক্সও আছে। ধরেন এটার নাম দিলাম জানি না, যদি চান তাহলে এখানে দিবেন। আচ্ছা, participant can now see your screen, participant can now see your screen মানে কি? কেউ নাই? স্যার আছি স্যার, স্যার আসলে নেট চলে গেছিল আমার, সেজন্য স্কুলের জন্য বেরিয়ে গেছিলাম। ও আচ্ছা, আপনি শুধু একাই আছেন মানে শহীদুল আলম? জি স্যার, আরেকজন ছিল, উনি মনে হয় নেট চলে গেছে, সেজন্য আর আসে নাই। আচ্ছা, নেট তো আমার এখানে মাঝে মধ্যে যায় আর আসে। আচ্ছা, এখানে তাহলে ফিজিক্যাল প্রোডাক্ট ডাউনলোড মানে ডাউনলোড করা যদি কোনো প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে গান বাজনা হতে পারে, সফটওয়্যার হতে পারে, এরপরে ভিডিও কোনো সিরিজ হতে পারে, টিউটোরিয়াল হতে পারে। দিলাম, কন্টিনিউ দিলাম। এরপরে চাচ্ছে যে মানে কতগুলো চাই, আমি আপাতত 100টাই চাই, যত লাগবে দিবেন। এখানে যদি 1000-এর বেশি প্রোডাক্ট থাকে 1000-এর বেশি প্রোডাক্ট দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এরপরে আমি কোন জায়গায় চাচ্ছি, আপাতত না চাচ্ছি না। এটাকে আমি মানে ক্লায়েন্টের জন্য করতেছি না আমি আমার জন্য করতেছি, তার মানে কন্টিনিউ। এরপরে
কন্টিনিউ। এখানে একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো যে এগুলাকে ইয়ে করে দিবেন, চেক আনচেক করে দিবেন, নাহলে আবার জেক প্যাক ইনস্টল নেবে, মেল পেড নেবে, প্লাগইন জেক প্যাক তো এখন দেখেন, ওটা আরেকদিন আবার দেখে নিব। একটু টাইম নিবে, কেমন জানি লাগতেছে একটু। কে ক্লাস করে না ধরতে গেলে, সবাই মনে হয় ভিডিও দেখে দেখা। হ্যাঁ, আপনাদের মানে ব্যাচে আমিও তো অ্যাড আছি, মনে হয় যে 6-7 জন মনে হয় মেম্বার, না? জি স্যার, প্রথম কয়েকদিন অনেকজন ক্লাস করছিল, পরে আর ক্লাস করে না কেউ। মানে কেন করে না? মানে পোস্টপোন করছে নাকি মানে সরাসরি ক্লাস করতেছে না, ভিডিও দেয়া করতেছে এরকম? বলতে পারি না স্যার, তবে 24 সাপোর্টের ইস্যু নিয়ে অনেকজনের ক্লাস করে না। ও আচ্ছা আচ্ছা, 24 সাপোর্ট আসলে এখানে 24 সাপোর্টের ইস্যুটা শুনছিলাম, ওইটার জন্য করে না, বুঝতে পারছি। আপনি তো কাজ করতেছেন, কে কি করুক না করুক, যে কাজ করেন। এরপরে কোনো কিছু আসলে 1-2 মাস বা 4 মাসে মানে সম্ভব হয় না, লেগে থাকতে হয় অনেকদিন। ভুল করবেন, শিখবেন, আর খালি একটার উপর ডিপেন্ড করবেন না, অন্য অন্য জায়গার উপরে, মানে অন্য অন্য টিউটোরিয়াল দেখবেন। হ্যাঁ, দেখার পরে শিখবেন, কারণ একটার উপরে ডিপেন্ড না করে আপনি যদি বিভিন্ন জায়গায় কোনো জায়গায় প্রবলেম পড়তেছেন, সরাসরি নক না করে আপনি যদি দেখেন 24 সাপোর্ট লাগে কেন, ওয়ার্ডপ্রেসে কিন্তু 24 সাপোর্ট খুব একটা, আমি মনে করি যে নাই। আপনি ধরেন যা দেখাচ্ছি এটার আপনি যদি ভিডিওটা সঠিকভাবে দেখেন, যে জিনিসটা গুলো বুঝতে পারতেছেন না, আপনি একটু ট্রাই করেন। আপনি কোন জিনিসটা, মনে করেন একটা প্রবলেমের কথা আমাকে বলেন তো, কি প্রবলেম চাচ্ছেন, মানে আপনার কিরকম প্রবলেম হয়েছে? আর আমার তো এমন কোনো প্রবলেম হয় নাই, আমি আচ্ছা, রেগুলার ক্লাস করছিলাম। হ্যাঁ, মনে করেন যে একটা প্রবলেম হয়েছেই। গুগল আমার সবচেয়ে বড় সাপোর্ট না, 24/7 চাইতেও বড় সাপোর্ট গুগল। আমি বলে দিলাম যে কি করতে পারি, আমার মনে করেন যে পিএসপি সাপোর্ট করতেছে না, তাহলে আমি এখন বলে দিলাম যে আচ্ছা, মনে করেন এখানে বলে দিলাম যে হাউ টু সাপোর্ট মাই পিএইচপি ভার্সন। এখানে লেখা দেন যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস। দেখেন তো, এই রিলেটেড অনেকেই প্রশ্ন করছে, অনেকেই কিছু করছে, হাউ টু চেক ইউর ওয়ার্ডপ্রেস পিএইচপি ভার্সন। তারপরে আপনি যেটা চাচ্ছেন পাবেন না, এখানে খুঁজতে খুঁজতে একটা না একটা আপনার রিলেটেড কোনো কিছু অবশ্যই কিন্তু পাবেন। খুঁজবেন, খুঁজলে হবে কি, দেখেন এখানে হয়তোবা আপনি যে প্রবলেমটা ফেস করছেন অলরেডি এরকম কোনো প্রবলেম আরেকজন ফেস করছে, যেটার কারণেই কিন্তু এই সাইটগুলো তৈরি হয়, তাই না? এখন ধরেন আপনি মানে কাজ করতে গেছেন, আপনার সাইট ভেঙে গেছে, এখন আপনি যে ইস্যু নেই, একটা ইস্যু তো দিবে, ইস্যুটাকে জাস্ট কপি করেন, কপি করার পরে আপনি গুগলে এসে ওটাকে গুগলকে জিজ্ঞেস করবেন যে এটা কেন হচ্ছে। হ্যাঁ, জিজ্ঞেস করে এন্টার দিয়ে দিবেন, ওই রিলেটেড প্রশ্ন চলে আসবে, উত্তরও চলে আসবে। যদি না হয় তারপরে এখন আমাদের হচ্ছে কি, চেষ্টা করি না আমরা, না কইরা করে কি সরাসরি আসি, আসার পরে মানে নিজের চেষ্টা করে একটা, আরেকটা হলো যে প্রবলেমে পড়ছি নক করা শুরু করে দিলাম, এই একটা। যারা মনে করেন খুঁজে খুঁজে প্রবলেমটাকে সলভ করে, এরাই আসলে ভালোভাবে শিখতে পারে। আচ্ছা, আমি আসি, এরপরে কাজ শেষ। এখন আমাকে বলতেছে যে মার্টফিরে যে কারেন্টলি যে অ্যাক্টিভ যে থিম আছে, এই থিমের সাথে কাজ করতে চান কিনা, আর যদি নতুন কোনো থিম নিতে চান তাহলে এখানে মানে অনেক প্রিমিয়াম থিম আছে, এত ডলার পার ইয়ার। আর একটা, আর ফ্রি ভিতরে একটা খালি দিয়েছে স্টোর ফন্ট, তো এটা দরকার নাই, এটার সাথে আমি কাজ করতে চাচ্ছি, আমার কাছে প্রিমিয়াম থিম আছেই। কাজ করলাম, করার পরে দেখেন এটা এখন কেটে দেন। এখন আমাকে ওই যে ওই যে জ্যাকপট যে দিছিলাম না এর আগে, একটা অপশন দেখেছিলাম না যে ওই দুটাকে চেক করে দিলে জ্যাকপট ইয়া দিবে, প্লাগইন। এটা ফ্রি প্লাগইন, এটা আপনি মানে পরবর্তীতেও কাজ করে নিতে পারবেন। প্লাগইনে যায় এই জ্যাকপট লেখা সার্চ করলে চলে আসবে, তাহলে এটা আমি দিলাম, এটা কেটে দিলাম, এটা আর দরকার নাই আমার। ওকে, দেওয়ার পরে আমার এখন আসি কোন জায়গায়, থিমে। থিমে আসলাম, আসার পরে ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে আসছে আমার ও কমার্স, যেটা আসছে এটা আমার মোটামুটি সেটিং এর অলমোস্ট শেষ।
সেটিং আসলাম ই কমার্সের ফাইনাল সেটিং, ধানমন্ডি দিছি, সবকিছু ঠিক আছে, ঢাকা টাকা সবই যা আছে ঠিক আছে। প্রোডাক্ট চাচ্ছি কিনা, বাংলাদেশি কারেন্সি টাকাতেই হবে, রাইট সাইডেই হবে, সবই ঠিক আছে। সেভ এন্ড চেঞ্জ, এনাবল দা কুপন, মানে আমি কি এটার সাথে কোনো কুপন চাচ্ছি কিনা? হ্যাঁ কুপনও চাচ্ছি, ঠিক আছে দিলাম এটাকে। ও এতক্ষণ আমি, হ্যালো হ্যালো, তার মানে এতক্ষণ একা একা বকবক করছে। আচ্ছা এরপরে প্রোডাক্টসে গেলাম, প্রোডাক্টসে যাওয়ার পরে এটা আমার কি সব পেজ অনুযায়ী, সব পেজ হিসেবে কোন পেজ থাকবে, সব পেজ যদি থাকে সব পেজে দিবেন, অন্য কোনো পেজ থাকলে দিবেন। আপনি যদি পার্সোনাল কোনো পেজ ক্রিয়েট করতে চান, পেজের ভিতরে নিউ দিবেন, একটা পেজ দিয়ে দিবেন, ওই পেজটাকে এখানে ধরাই দিবেন, সব পেজ হিসেবে কাউন্ট করবে। এরপরে আমি চাচ্ছি কি মানে কয়টা এটা প্রিলোডের ইমেজ কয়টা থাকবে, মানে প্লেস হোল্ডারের যে ইমেজ প্রথমে লোড করার সময় ইমেজটা কয়টা থাকবে এখানে। রিফ্রেশ করি সাইটটা, হোমে গেলাম, এইখানে 8টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা আছে। আচ্ছা 7টা আছে, আপনি এখানে চাচ্ছেন কয়টা সেটা আপনি দিয়ে দিবেন, যে কয়টা চাচ্ছেন। এরপরে এখানে আর কোনো কিছু দরকার নাই, রেটিং রেটিং সবই ঠিক আছে, সেভ চেঞ্জ। আরটা লাগবে শিপিং, শিপিং এ যাওয়ার পরে শিপিংটারে দিবেন, শিপিং, অ্যাড শিপিং, অ্যাড শিপিং এর পরে আপনার জোনের নাম দিলেন, জোনের নাম হলো DHA ঢাকা, DHA ঢাকা ধানমন্ডি, ধানমন্ডি ঢাকা ধানমন্ডি। এরপরে দিলেন আপনার কোন জায়গায়, আমি হলো DHA ঢাকা বাংলাদেশ। আর মেথড আমি যদি চাই তাহলে শিপিং মেথডটা দিলাম, ফ্ল্যাট রেট, ফ্ল্যাট রেট, ফ্ল্যাট রেট বলতে যে আপনি ফ্ল্যাট রেট যদি দেন তাহলে মানে সবগুলো প্রোডাক্টের জন্য একই রেট হবে। আর যদি মানে কেউ যদি এসে নিয়ে যায় সেটার জন্য একটা হলো ফ্রি শিপিং, মানে যে কোনো প্রোডাক্ট ফ্রিতে আপনি ডেলিভারি দিবেন। তাহলে ফ্ল্যাট রেট দিলাম, আমি ফ্ল্যাট রেট দিলাম, আমি আপাতত কত দিই, 50 টাকা ফ্ল্যাট রেট, যে নিবে সে 50 টাকা দিয়ে নিতে পারবে। এডিটে গেলাম, এরপর ফ্ল্যাট রেট ট্যাক্সেবল থাকবে কিনা, না ট্যাক্সেবল থাকবে না বাংলাদেশে। কস্ট আমি দিলাম 50 টাকা, আর এটা মানে 50 টাকা দিলাম। ওকে, শিপিং ক্লাস আছে, শিপিং ক্লাস যদি দেন ক্লাস শিপিং করতে পারবেন। হ্যাঁ মানে আপনি এখানে আপনার আবার মানে শিপিং ক্লাস অ্যাডও করতে পারবেন। ক্লাস কেমন, যে ধানমন্ডি থেকে নিলে 50, ধানমন্ডির বাইরে গেলে 100, দিনাজপুরে গেলে 200, এরকম। যদি অ্যাড করতে চান তাহলে এটার সাথে একটা অ্যাড করে দিবেন, ওইটাকে ধরে কাজ করবেন। আচ্ছা পেমেন্টের ভিতরে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার লাগবে না, না এটা লাগবে না, ব্যাংক ট্রান্সফার চাচ্ছি না, আমার আপাতত ক্যাশ অন ডেলিভারি লাগবে। আর ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি হবে, এরপরে পে উইথ ক্যাশ অন ডেলিভারি, এরপরে ইন্ট্রোডাকশন, ঠিক আছে, ইন্ট্রোডাকশন এনেবল, সেভ চেঞ্জ। আর নতুন কোনো মানে পেমেন্ট গেটওয়ে যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করে নেবেন, কোন জায়গায় অ্যাড করবেন এটা এইভাবেই থাক। এখানে আপনি আসেন, প্রোডাক্টের ভিতরে এই প্লাগ ইনে যাব, প্লাগ ইনে যাওয়ার পরে এখান থেকে আপনি অ্যাড নিউ করেন, অ্যাড নেওয়ার পরে এখানে লেখেন যে বিকাশ, বিকাশ পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর এটা। আচ্ছা যে কোনো একটা দিলেই হয়। আচ্ছা এটা দিই, সফটটেকেরটা দিই, সফটটেকেরটা কি যেন একবার ঝামেলা করছিল, পেমেন্ট গেটওয়ে বিকাশ। আচ্ছা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ হয়েছে। এরপরে আমি যদি এখানে আসি, আসার পরে এখন যদি পেমেন্টে যদি ক্লিক করি, তারপরে আমার বিকাশ টিকাশ সবই আসছে। আমি চাচ্ছি বিকাশ থাকবে, রকেট থাকবে, নগদ থাকবে, সব থাকবে। এবার আমি বিকাশের নাম্বার দিলাম, ম্যানেজ
নাম্বারে আমার বিকাশ, এরপরে মানে পেমেন্টটা কি কোন স্ট্যাটাসে থাকবে, হোল্ড থাকবে, প্রসেসিং এ থাকবে নাকি? আচ্ছা প্রসেসিং দিলাম। আচ্ছা প্রথমে থাকবে কি আমার হোল্ডে থাকবে, এরপরে প্রসেসিং আসবে, এরপরে যদি মানে ক্যান্সেল করতে চাই, ফেল দেখাইতে চাই, সব করতে হবে, তাহলে প্রথমে আমার প্রথম অবস্থায় আমার হোল্ডই থাকবে, হোল্ড। বিকাশ নাম্বার দিলাম, বিকাশ নাম্বার 1 2 3 4 জানি না কার নাম্বার হয়েছে। এজেন্ট, আমি কি কোনো এজেন্ট নাকি আমার পার্সোনাল নাম্বার? আমি দিলাম আপাতত এজেন্ট। আর যদি পার্সোনাল দিতে চাই তাহলে পার্সোনাল দিয়ে দিবেন। তাহলে কমিশন চাচ্ছেন কিনা, মানে পেমেন্ট যে করবে এটা কি 1.8.5 এটা কি পার্সেন্টেজ কমিশন চান কিনা? হ্যাঁ আমি অবশ্য কমিশন চাই। এরপরে কোনো কিছু যদি লিখতে চান তাকে, মানে পেমেন্ট করার পরে এই লেখাটা তার ওখানে ডিসপ্লে করবে। এখন আপনি যদি কোনো লেখা চান তাহলে সেটাকে ডিসপ্লে করার জন্য দিতে পারেন থ্যাঙ্কস ফর ইওর পেমেন্ট, লিখে দিতে পারেন থ্যাঙ্কস ফর ইওর পারচেসিং থ্রু বিকাশ। এরপরে আপনি যা লিখতে চান আর কি। সেভ চেঞ্জ, একটা পেমেন্ট হলো। এরপরে আবার বিকাশে ফেরত আসলাম, তারপরে আবার আমার এমনি করে নগদ টগদ সবই একই সিস্টেম। এখানে ম্যানেজে যাবেন, যাওয়ার পরে একই নিয়মে সবগুলো দিয়ে দিবেন, যেভাবে এখানে হোল্ড টোল যা যা করা দরকার, বিকাশের নাম্বার, এজেন্ট নাম্বার সবকিছু দেওয়ার পরে সেভ চেঞ্জ। এরপরে অ্যাকাউন্ট প্রাইভেসি পেজ তো লাগবেই। হ্যাঁ, ইমেল ইন্ট্রোডাকশন অ্যাডভান্স, ইমেল অ্যাডভান্স। আচ্ছা আপাতত এগুলাই থাক, আর কিছু লাগবে না। ওকে, এখন সেভ চেঞ্জ হওয়ার পরে সবকিছু চলে আসছে। এখন যদি আমি এখানে যাই, আমার এখানে পার্সেজে কোনো কিছু পারচেস করতে চাই, কোন পার্সেন্টেজ ভিউ কার্ডে গেলাম, যাওয়ার পরে এখন দেখেন আমার এখানে দেখাচ্ছে টাকা এত টাকা। এরপরে চেক আউটে গেলাম, প্রসিডে যাওয়ার পরে আমি ফার্স্ট নেম দিলাম এমডি, লাস্ট নেম দিলাম আলামিন। এরপরে কোম্পানি অপশনাল লাগবে না, বাংলাদেশ। আমি চাচ্ছি যে ঢাকা তো আসতেছে না, তাহলে বাংলাদেশ স্টেট দিলাম 31, অ্যাপার্টমেন্ট জানি না, আর সিটি হলো ঢাকা, ডিস্ট্রিক্টও ঢাকা, জিপ কোড 1209, ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার, অ্যাড্রেস এটা এমডি আলামিন @gmail.com। এরপরে কোনো কিছু যদি আমি বলতে চাই, যে সেন্ড, হ্যাঁ আবার পারে গেছিলেন। আচ্ছা মানে বারবার চলে যাচ্ছেন। আচ্ছা তাহলে রেকর্ড তো আছেই, পাবেন, ঠিক আছে দিলাম। নগদ বিকাশ এগুলো সব ইন্টিগ্রেট করে দিছি, আসছে। এখন আমি যদি চেক আউটে যাই, যাওয়ার পরে পেমেন্ট গেটওয়ে সবকিছু আমার এখানে চলে আসছে, আমার সবকিছু দেখাচ্ছে। এখন আমি যদি এটা আছে, এখন আমি যদি ই-কমার্সে যাই, যাওয়ার পরে এইখান থেকে এই যে অর্ডারসে যাই, অর্ডারসে গেলে দেখবেন মানে কেউ যদি কোনো অর্ডার করে থাকে তাহলে এখানে একটা জমা হয়েছে, একটা অর্ডার আসছে, কে দিয়েছে আলামিন, এটা প্রসেসিং এ আছে, এটা কি ক্লিক করেন, ক্লিক করলে দেখাই দিবে কি নিছে। তার মানে এই যে অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস এটা দিছে, এরপরে এই যে এটা দিছে হারবাল এটা, এরপরে এত টাকা, সবকিছু করা শেষ। হ্যাঁ এখন যদি চান যে না এটাকে আমি মানে ইয়া করে দিব, প্রসেসিং এ দিব, বা ওই ইয়া মানে কমপ্লিট করে দিব, তাহলে কমপ্লিট করে দিবেন। জাস্ট এখান থেকে আসবেন, স্ট্যাটাস প্রসেসিং এ আছে, আপনি এটাকে বলে দিবেন যে স্ট্যাটাস কই, একটু ভিউ করি। হ্যাঁ ঠিক আছে, এই প্রোডাক্টটি প্রসেসিং এ আছে না, ক্লিক করলাম। করার পরে এখান থেকে বলে দিলেন যে এটা মনে করেন যদি ক্যান্সেল করতে চান ক্যান্সেল, যা কিছু করা দরকার কমপ্লিট করে দিলাম।
আপডেট, তাহলে আমার একটা প্রোডাক্ট আপডেট কমপ্লিট, এত টাকা আমার এই মাসে সেল। ওকে, একটা কমপ্লিট। এরপরে প্রোডাক্টের ব্যাপারটা চলে গেছে। এখন কুপন, কুপন তো কিভাবে ক্রিয়েট করতে হয় এটা তো আমরা পারি, কুপন তো দেখছি। হ্যাঁ হ্যাঁ, কুপন যেভাবে হয়েছে হয়েছে, তাহলে কুপনের কাজ আর এখানে দেখাচ্ছি না। এখন আমার প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হবে, তাহলে ধরেন প্রোডাক্ট আমি একটা আপলোড করি, মনে করেন প্রোডাক্ট কোন জায়গায় আসতে হবে, প্রোডাক্টের ভিতরে, সমস্ত প্রোডাক্ট প্রোডাক্টের ভিতরে আছে। অ্যাড নিউ গেলাম, অ্যাড নিউ যাওয়ার পরে একটা প্রোডাক্ট আমি আপলোড করি। মনে করেন যে এই প্রোডাক্টের নাম আমি দিলাম, প্রোডাক্টের নাম দিলাম, প্রোডাক্টের নাম দিলাম কি, মোবাইল। মোবাইল। এখন এর প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দিলাম, আমি এখান থেকে একটু ডেসক্রিপশন নিয়ে আসি, যে মোবাইল প্রাইস ইন বিডি দিলাম। মোবাইল দোকানে এখানে আসি, আসার পর একটা মোবাইল দেখি কোনটা ভালো লাগে, এটাই দিই, রিয়েলমি। ভালো লাগলেও দাম অনেক কম আছে, আসে না কেন, আসছে। এখন ধরেন এই মোবাইলের নাম হলো এটা, কপি করলাম, কপি। এরপরে এখানে আসলাম, আসার পরে রেগুলার প্রাইস কত, রেগুলার প্রাইস হলো 10,000, আর সেলিং প্রাইস হলো 5,000। আচ্ছা, এটা হলো কোয়ান্টিটি কটা দিতে পারবে, সেল কোয়ান্টিটি মানে একজন সর্বোচ্চ কটা দিতে পারবে, ওটা থাক, এগুলো দিলাম না, এগুলো পিছে বলে দিতে পারবেন যে 2টা। তারপরে আর কি এখানে আছে প্যারাগ্রাফ, কোনটা কপি করে নিয়ে আসছিলাম, হ্যাঁ কপি করে নিয়ে আসছিলাম। এখন এখানে দেখেন প্রোডাক্টের শর্ট একটা ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন কোনটা, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে সব চেক আউট। শর্ট ডেসক্রিপশন হলো প্রোডাক্টের উপর একটা শর্ট একটা ডেসক্রিপশন থাকে, একটা প্রোডাক্টের উপর ক্লিক করে, এই যে ক্লিক করলাম, ক্লিক, আচ্ছা এখানে তো প্রোডাক্টই নাই, ক্লিক করলাম, একটা চেক আউট হয়ে গেছে। এই যে একটা শর্ট একটা ডেসক্রিপশন আর একটা লং ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন বড় করে একটা ডেসক্রিপশন। আর শর্ট ডেসক্রিপশন কোন জায়গায়, এই যে এটা, এটা হলো হেডিং, আর শর্ট একটা ডেসক্রিপশন এই যে। তাহলে আমরা শর্ট ডেসক্রিপশন কোন জায়গায় দিব, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন আর লং মানে ফিচারের ডেসক্রিপশন যদি দিতে চাই তাহলে এখানে দিব, শর্ট ডেসক্রিপশন এখানে দিলাম। আর প্রোডাক্টের ইমেজ কোন জায়গায় থেকে দিব, যে নিচের দিকে এখানে আসে অ্যাড টু প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এখান থেকে একটা মোবাইলের একটা ইমেজ নিয়ে আসতে হবে। আচ্ছা মোবাইলের ইমেজ, আচ্ছা এখান থেকে নিয়ে আসি। আচ্ছা কোন জায়গায় যে সাইটটা ওপেনই করছিলাম, মোবাইল স্যামসাং, এই যে এটাকে জাস্ট সেভ ইমেজ অ্যাজ মোবাইল, মোবাইল, মোবাইল দিলাম। এরপরে যদি এখানে আসি, আসার পরে আমি যদি আপলোডে যাই, ক্লিক, মোবাইল, ওপেন। আচ্ছা আরো কটা মোবাইল নিয়ে আসি, একটা। এখন আমি যদি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে কয়টা ইমেজ লাগবে, তাই ইমেজ নিয়ে আসি, এখান থেকে গেলাম ইমেজে, এই একটা ইমেজ, সেভ ইমেজ, আর একটা নিলাম এটা, সেভ ইমেজ, অলরেডি আছে, এই একটা দিলাম, সেভ নাম ইমেজ। চেঞ্জ করেন না, সেজন্য এটা দেখাইছে, নাম চেঞ্জ করেন স্যার। ও নাম চেঞ্জ করি না, আচ্ছা ইন্ডেক্স ডট, তাহলে এটার নাম আমি দিলাম মোবাইল 2। এরপরে পকোটারে দিলাম, এটার নাম মনে হয় চেঞ্জ হয়ে আছে, আপাতত এই কটা ইমেজই দিলাম, তাহলে এটার নাম হলো মোবাইল 3। এখন যদি এখানে আসি, আসার পরে আমাকে বলতেছে যে ইমেজটা সিলেক্ট তো করে দিছি, আর এটার অল্টারনেটিভ ট্যাগ হিসেবে দিলাম মোবাইল ইমেজ, এরপরে দিলাম। এরপরে আমার একটা হলো গ্যালারি, যদি চাই যে গ্যালারি হিসেবে থাকবে তাহলে কোন জায়গায় যাবো, এই যে প্রোডাক্ট ইমেজ সেট, ও এটা কোন জায়গায় দিছি, প্রোডাক্ট গ্যালারি, গ্যালারিতে এটা দিছি। আচ্ছা তাহলে সেটে সেট দিই, মানে সেট বলতে মেইন যে ইমেজটা থাকবে, মেইন ইমেজ কোনটা থাকবে, ধরেন মেইন ইমেজ থাকবে, মেইন ইমেজ থাকবে এইটা,
এটা দিলাম আমি ইমেজ, আর ডেসক্রিপশন হলো ইমেজের নিচে, যে ইমেজের নিচ দেয়া এই যে একটা লেখা দেখেন না, এটা হলো ডেসক্রিপশন। তাহলে আমি ইমেজের ইমেজের নিচে একটা দিলাম যে কপি করছিলাম কোনো টেক্সট, আচ্ছা এই ডেসক্রিপশন এটা দিলাম স্যামসাং, আর সেট প্রোডাক্ট ইমেজ। এরপরে গ্যালারিতে একটা দিয়েছিলাম, আর কটা গ্যালারিতে নিয়ে আসি, গ্যালারিতে নিলাম, সবগুলো নিলাম। একটা প্রোডাক্ট আপলোড করলে সবই করতে পারবেন। এটা দিলাম, এইটা দিলাম, এটাও দিলাম, ওপেন। আর একটা লং একটা ডেসক্রিপশন লাগবে, সেটা হলো এখান থেকে নিয়ে আসি, যে ডেসক্রিপশন এইখান থেকে দিলাম, এটা হলো লং ডেসক্রিপশন, কপি। কপি এই প্রোডাক্ট ফিচার ডেসক্রিপশন দিলাম। এরপরে আর কিছু বাকি আছে, হচ্ছে এইখানে একটা প্যারাগ্রাফ দিতে হবে, এটাই মনে হয় লং ডেসক্রিপশন, দেখি কোন জায়গায় যায়। পাবলিশ করলাম, পাবলিশ করার পরে যদি আমি আমার সাইডে আসি, আসার পরে একটু রিলোড করি, এখানে আসছে। ক্লিক যদি করি আমি, তার মানে এখানে আমার শর্ট ডেসক্রিপশন, এটা হলো লং ডেসক্রিপশন, বুঝছেন? জি স্যার, জি স্যার। ডেসক্রিপশন বুঝে ইয়া করে না। আর এই যে বলছিলাম যে একটা টাইটেল, সাইডে যেন কে কথা বলে, আচ্ছা এইটা হলো আপনার ডেসক্রিপশন, হলো ইমেজের ডেসক্রিপশন। এরপরে চেঞ্জ করেন ইমেজ, সব ঠিক আছে। এখন যদি আমি মানে একটু কাটে যাই, একটু কাটে, হ্যাঁ হ্যাঁ কাটে গেলাম, যার পরে এই যে কাটে আসছে, ভিউ কাটে গেলাম, দুটা দিছিলাম, এটাকে আপাতত ডিলিট করে দিই, একটা থাকবে, এই যে একটা আসছে। এখন এখন যদি আমার কাছে কুপন থাকে, তাহলে কুপন তো এখানে দিয়ে দিব, আমার কাছে কুপন নাই, ঠিক আছে। প্রসিড করলাম চেক আউটে, বাদ বাকি আগের নিয়ম সবকিছু ফিল আপ করাই আছে। আমি এখন চাচ্ছি যে এটা বিকাশ দিয়ে পেমেন্ট করবো, আগেরটা ক্যাশ আউট করছিলাম, এটা বিকাশ দিয়ে করবো। বিকাশ নাম্বার দিলাম, বিকাশ নাম্বার এটা আপনার নাম্বার না আমার নাম্বার জানি না, দিয়ে দিলাম বিকাশ ট্রানজেকশন আইডি। আমার যদি কোনো আইডি থাকে দিলাম হলো নাই, এরপরে ক্লিক করলাম। সব ঠিক থাকলে পেমেন্টের এটা ঠিক আছে, সব ঠিক আছে। এখন যদি এখানে যাই, যাওয়ার পরে অর্ডারের ভিতরে যাই, প্রোডাক্ট কই, ই-কমার্স অর্ডার, এখানে একটা হোল্ড আছে, যেটা আমি মোবাইল নিয়েছিলাম, ঠিক আছে। এই হলো হোল্ড, একটা প্রোডাক্ট পাচ্ছি। এখন বাদ বাকি প্রোডাক্ট আপনার করতে হবে না, প্রোডাক্ট সিম্পল। এখন এই প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট কোন জায়গায় যায়, কোন জায়গায় একটা যেহেতু পারছেন, এখন ধরেন যে এই ই কমার্সের ভিতরে কি থাকে, প্রোডাক্ট পেজ কই, ধরেন একটু লোড হোক। ই কমার্সের ভিতরে এই যে প্রোডাক্টের ভিতরে অল প্রোডাক্টে ক্লিক করেন। দেখেন আমি যে প্রোডাক্টটা দিয়েছি ওটা একটা আইডি সহ সবকিছু জেনারেট হয়েছে, খেয়াল করছেন? এটা হলো আমার প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন মনে করেন যে এই জায়গাটায় হোমে যদি যান, যাওয়ার পরে এই প্রোডাক্টটা কোন জায়গায় শো করাইতে চাচ্ছেন, মনে করেন যে কই, এত নেট সমস্যা হচ্ছে আমারও। মনে করেন এটা হলো কোন জায়গায় আমার, আর কোন জায়গায় শো করতে যাচ্ছি, ধরেন এটা মানে সব বাই ক্যাটাগরি অনুযায়ী শো করাতে যাচ্ছি, এইখানে শো করাতে যাচ্ছি। তাহলে সব বাই ক্যাটাগরি যেখানে আছে, এইখানে যদি যাই ওই প্রোডাক্টটা সেট করে দেন, ধরেন এই যে ক্যাটাগরির ভিতরে গেলাম, যার পরে অনেকগুলো ক্যাটাগরি অর্ডার দেওয়া আছে, দেখেন আনক্যাটাগরাইজ, মানে আমি কোনো প্রোডাক্টে কোনো ক্যাটাগরি দেই নাই, আমার যে প্রোডাক্ট বানাইছি প্রোডাক্টে কোনো ক্যাটাগরি সিলেক্ট করি নাই। তাহলে হ্যাঁ এডিট করে দেওয়া যাবে। আমি এই যে এখানে অল প্রোডাক্টসে গেলাম, আমার যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি এটা ধরে দিলাম, এই যে এখানে গেলাম, যাওয়ার পরে এডিটে গেলাম,
আমার এখানে আনক্যাটাগরিজ দেখা যাচ্ছে। এখন আমি এখান থেকে আসার পরে নিচে এদিকে দেখেন আনক্যাটাগরিজ আছে, ঠিক আছে। আমি কোন ক্যাটাগরিজ এর আন্ডারে চাই এখান থেকে সেটা আমি যদি সিলেক্ট করে দিই, আমি চাচ্ছি কোনটার সাথে, ফ্যামিলি, হেলথ কন্ডিশন, নতুন কোনো ক্যাটাগরি যদি চান ক্যাটাগরি এখানে অ্যাড নেওয়া গেলে ক্যাটাগরি দিয়ে দিবে আপনাকে। প্যারেন্ট ক্যাটাগরি কোনটা থাকবে এই যে উপরে যে ক্যাটাগরি আছে এটাই। তো আমি চাচ্ছি যে না এটা নতুন কোনো ক্যাটাগরি না, এটা চাচ্ছি কই ক্যাটাগরি স্যার ওই যে ক্যাটাগরি। জি স্যার, জি স্যার। প্রোডাক্ট ক্যাটাগরি এইখান থেকে আরে আবার চলে গেছে কই, অল প্রোডাক্ট, এডিট, নেটের কারণে মানে আমি ক্লিক করি এখন কাজ করে পরে, মানে আমি ক্লিক করছি এখানে এর আগে নেট মনে করেন যে ইয়ে হয়ে গেছে, আর এই জায়গায় চলে যাচ্ছে। এডিটে ক্লিক করলাম, ক্যাটাগরি স্টারে ওইখান থেকে এই যে ক্যাটাগরিজ সিলেক্ট করেন কোন জায়গায় দিব। আমি চাচ্ছি যে এটা ডিভাইস নামে যেটা আছে ডিভাইসের ভিতরে দিয়ে দিলাম। ওকে, আর 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 কিছু যদি ট্যাগ লাইন চান এটার নাম দেন, প্রোডাক্টের ট্যাগ দেন, এটার নাম হলো মোবাইল, অ্যাড দিয়ে দিলাম, একটা ট্যাগ হয়েছে মোবাইল। এখন হলো ব্র্যান্ড কি, ব্র্যান্ড আমি দেই নাই, এই ব্র্যান্ডের নাম দিলাম স্যামসাং, স্যামসাং নামে একটা ব্র্যান্ড দিলাম, বানান ভুল হয়েছে স্যামসাং। এরপরে প্রোডাক্ট প্যারেন্ট কোনো ব্র্যান্ড ইয়ে আছে কই, নাই, তৈরি করে নিতে হবে। অ্যাড নিয়ে গেলাম, মোবাইল দিলাম, প্যারেন্ট হলো মোবাইল, ফিচার ইমেজ সবকিছু ঠিক আছে, ক্যাটাগরি ঠিক আছে। এখন পাবলিশ করে দিলাম, আপডেট। এটা এখন কোন ক্যাটাগরি আন্ডারে যাবে, ডিভাইস নামে যে ক্যাটাগরি আছে ওইটার আন্ডারে চলে যাবে। তাহলে ডিভাইস আমার কই, এখানে রিফ্রেশ করলাম, স্যার অলে টিপ দিলে হয়তো দেখা যাবে ডিভাইসটা, সার্চ বাটনের অলে। হ্যাঁ এখানে দেন, এই যে ডিভাইসের ভিতরে গেলাম, যাওয়ার পরে এখন আমি যে ক্যাটাগরি দিছি নাম দিছি কি স্যামসাং নামে কিছু আছে, স্যাম, এই যে আসছে না, জি স্যার, জি স্যার বানান আসছে। বানান কি ভুল আছে মনে হয়, এই যে মোবাইল জি স্যার, আসছে। আচ্ছা, এইভাবে সব সব মানে আপনি আপনার ইচ্ছা মতো প্রোডাক্ট সাজাবেন, আপনার এই সমস্ত প্রোডাক্ট ফালাই দিয়ে আপনি আপনার প্রোডাক্ট সাজাবেন। এখন এমন হইতে পারে যে একটা মানে সেকশন চাচ্ছি, যে সেকশনটা আমি মানে এডিট করবো, এখানে তো অনেকগুলো সেকশন আছে, আমি চাচ্ছি যে এই স্লাইডার এই ইমেজটা চেঞ্জ করবো। সেই সিম্পল, এই যে এখানে যাবেন, এলিমেন্টর দিয়ে কাজ করতেছি, তাহলে এডিট উইথ এলিমেন্টরে যাবেন, এলিমেন্টরে গেলে সবকিছু এখানে চেঞ্জ করতে পারেন, যেটা এলিমেন্টর আমি কিন্তু আপনাদেরকে দেখাই নাই, কারণ এটা আপনারা পারেন, এই জন্য কিন্তু এলিমেন্টর কিন্তু দেখাই নাই আমি। কমার্স বেসড, কারণ সবকিছু যদি দেখাইতে যাই তাহলে অনেক টাইম লাগবে, তাই না স্যার? এই জন্য কমার্স এর রিলেটেড যেগুলো করা লাগে সেগুলো দেখেছি, কারণ এলিমেন্টর আপনারা পারেন। এখন ধরেন এলিমেন্টর আসছে, এলিমেন্টর দিয়ে যদি কাজ করতে পারি, তাহলে এখানে সিলেক্ট করেন, করার পরে ডিস্টার্ব করতেছে, এই যে এডিটে যান, যাওয়ার পরে আমি আইটেম একটা দুইটা কটা আইটেম আছে, একটা দুইটা তিনটা, এই যে আইটেম এখান থেকে ক্লিক করলেই কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি, যেটা আমরা পারি, তাই না? এরপরে আইকনের এখানে ক্লিক করলে আইকনের এটা দেখাচ্ছে, এই আইকন চেঞ্জ করে দিলাম, যদি না চাই টেক্সট যা যা করা দরকার মানে সবগুলো আমাকে এডিট করার অপশন আমাকে দিয়ে দিছে, ঠিক আছে না? যদি না চাই, মনে করেন যে এখানে একটা পেজ আমি অ্যাড করাইতে চাই, তাহলে কি করব, এখানে আসবো, আসার পরে একদম নিচে স্যার, হ্যাঁ মনে করেন যে নিচে হেডারের ফুটারের নিচে তো হবে না, মনে করেন যে একটা সেকশন নিলাম, যেটার আমি দিলাম ফুল উইথ, আর এটার ভিতরে আমার থাকবে একটা মানে ইনার সেকশন। আর যদি চান যে আমি ক্যাটাগরি সেকশন একদম ফার্স্টে, হ্যাঁ না, আমি ইনার সেকশন নিব না, না নিয়ে মনে করেন যে কমার্স তো আমার অনেক অনেক কিছু, আর প্রো তো আমরা নেই নাই, এই জন্য প্রোটা আমাদের কাছে নাই, প্রোটা বন্ধ করলাম। কমার্স থেকে মানে ওই যে ওই থিম থেকে দেখেন অনেক কিছু আছে, যেগুলো আছে যে কমার্স নামে একটা ইয়ে আসছে, মেনু আসছে না এখানে, কমার্স
স্যার মাঠফুরি থেকে কি আসছে দেখেন, মাঠফুরি থেকে একটা আসছে। মাঠফুরি থেকে আমি যদি কোনো ক্যারোজল চাই, নতুন আর্টে যদি ক্যারোজল চাই বা স্লাইডার, প্রোডাক্ট যদি ক্যারোজল দেন তাহলে প্রোডাক্ট ক্যারোজল এখানে ছেড়ে দেবেন, প্রোডাক্টের ক্যারোজল তৈরি হয়ে গেছে মনে করেন একটা। কারণ আমি চাচ্ছি কয়টা, হ্যাঁ এখানে হলো বেস্ট ডে অফ দ্য ডে আছে, আপনি চেঞ্জ করে দেন এটাকে। হ্যাঁ এরপরে এখানে ইন্ড আছে, ইন্ডটাতে চেঞ্জ করে দেন ইন্ড। তারপরে যে কত আছে 14/6, সবকিছু চেঞ্জ করার অপশন আপনার কাছে আছে। এখানে আপনি দিয়ে দেন যে বেস্ট ডিলস অফ দা উইক, ডে ছিল উইক করে দেন, এখানে উইক হয়ে যাবে। হ্যাঁ এই যে উইক হয়ে গেছে। প্রোডাক্ট চেঞ্জ করে দেন, এখানে আরো প্রোডাক্ট যদি অ্যাড করতে চান অ্যাড করবেন। হ্যাঁ প্রোডাক্টসে যান, হ্যাঁ যাওয়ার পরে প্রোডাক্ট ডিলস আছে, কোন প্রোডাক্ট চাচ্ছেন, ডিলস চাচ্ছেন অন সেল যে প্রোডাক্ট গুলো আছে, অন সেল যদি দেন তাহলে এখানে অন সেলের যে প্রোডাক্ট আছে ওগুলো দেখাবে। এই যে অন সেলের প্রোডাক্ট একটাই আছে। এরপরে ডে, ডে তো প্রথমেই ছিল, তাহলে উইকস এর ভিতরে যেটা নাই অন সেল, অন সেল আচ্ছা অন সেলে আছে দুইটা। তারপরে কয়টা আছে প্রোডাক্ট দেখাবে কয়টা, দুই লাইনে ছটা ছটা করে 12টা দেখাবে, কিন্তু আমার কাছে নাই, অন সেলে নাই। কি হবে বুঝবো আমি, ধরেন এটা বোঝার জন্য এখান থেকে একটা স্টেপ ব্যাকে গেলাম, অন সেল। নিচে ফুটারের দিকে আমি ওই অপশনটা নাই, থাকলে এখানে দেখাইতো, মানে একটা ক্যাটাগরি আছে যেটা কোন মানে প্যারেন্টের আন্ডারে কয়তগুলা প্রোডাক্ট আছে এটা দেখাইতো। আরেকটা দেখার অপশন আছে এখানে আমাদের, প্রোডাক্টের ভিতরে তো সমস্ত প্রোডাক্ট আছে না, ক্যাটাগরি যে ভিতরে সমস্ত কিছু আছে না, কোন ক্যাটাগরি আন্ডারে কয়টা প্রোডাক্ট আছে। অন সেল নামে একটা ক্যাটাগরি ছিল, কি নাম, অন সেল। তাহলে ক্যাটাগরি ট্যাগ ব্র্যান্ডস অল প্রোডাক্টস অন সেল, অন সেল কি ক্যাটাগরি ছিল আমাদের, ক্যাটাগরি না মনে হয়, অল প্রোডাক্টস যাই দেখি, সিলেক্ট ক্যাটাগরি দেখি কি কি ক্যাটাগরি আছে, আয়ুষ, ফিল্টার টাইপ, সিলেক্ট ক্যাটাগরি কই, অন সেল অন সেল অন সেল অন সেল, একটু খুঁজতে হবে। এই যে ইন স্টক আউট অফ, না এটা না, আচ্ছা ওইটা, ওইটা কোন জায়গায় আছে দেখি তো, কি কি ক্যাটাগরি ছিল এখানে, অন সেল, এরপরে প্রোডাক্ট ডে, ডিলস অফ দ্য ডে যেটা আমি বানাইলাম 1 2 3 4 5, আচ্ছা ফার্স্টটা আছে। তাহলে আমার এখানে আছে কয়টা, ক্যাটাগরিজ এর ভিতরে টেমপ্লেটস এর ভিতরে ক্যাটাগরি অক্টোবর, না এখানে না, প্রোডাক্টস এর ভিতরে স্যার টাইম শেষ হলে কি ক্লাস বন্ধ হয়ে যাবে না দিনে যাই, না বন্ধ হবে না, আছে টাইম 5 মিনিট। আচ্ছা এখানে একটু খুঁজতে হবে স্যার, হ্যাঁ কোন এক জায়গায় ওই ক্যাটাগরিটা আমি ধরতে পারতেছি না, এখানে সিম্পল ভেরিয়েবল না, ডিভাইস, আচ্ছা এই যে এখানে দেখেন আয়ুষের সাথে আছে কয়টা, 5টা, ডিভাইসের সাথে 4টা, ফ্যামিলি কেয়ারের সাথে 0, তার মানে ডিভাইসের সাথে কোন 4টা আছে, এখান থেকে ডিভাইসের সাথে 4টা আছে, দেন আয়ুষ 1, ডিভাইসের সাথে 1টা 2টা 3টা 3টা, এই একটা 4টা, যতগুলা ইয়ে আছে এখানে 5 দিয়ে ছোট করে লেখা থাকে। বাট আর একটু ভালো করে দেখা যেত ফুটারে গেলে, ফুটারটা দেখাইতে পারতেছি না, ফুটারে এখানে সব ক্যাটাগরি অনুযায়ী দেখা যায় কোনটার সাথে কয়টা আছে, যেটা মিসিং হয়ে গেছে যেটা। আচ্ছা যেটা যেটা আমার লাগবে সেই প্রোডাক্ট গুলো অ্যাড করে দিবেন এবং এখানে ক্যাটাগরিটা ধরাই দিবেন, ঠিক আছে, আশা করবে। ঠিক আছে আচ্ছা এরপরে আর কি থাকবে, আর কোনো কিছু না, একটা গেল মনে করেন এখানে একটা সেকশন একটা বানাইলেন, এটা যদি আপডেট দিয়ে দেন, আরেকটা সেকশন যদি চান যে ওখানে মানে আপনি ঘাটবেন, আপনি চেষ্টা করবেন কি এখানে আসবেন, আসার পরে কই আপডেট দিছি না, এখন একটু ব্যাকে যাই, এইখান থেকে যাওয়ার পরে ইজিটে যাওয়ার পরে সবগুলাকে আপনি দেখবেন যে কোনটা কোনটাতে টান দিলে কি আসে, ও কমার্সের ভিতরে যাবেন, তারপরে একটা একটা করে টেনে টেনে দেখবেন যে কোনটার কি কাজ, আর যদি না হয় তাহলে তো আপনার কাছে অপশন একটা আছেই, কোনটা এই এই যে অপশন
যা যা করে ক্যাটাগরি, ওই যে প্রোডাক্ট পেজ কোন জায়গায় আছে, প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট মানে যা যেখানে যেখানে আছে খুঁজবেন ক্যাটালগ। তাহলে আমি কোনটা খুঁজতেছিলাম, প্রোডাক্ট পেজ খুঁজতেছিলাম। এই যে প্রোডাক্ট পেজ, সোশ্যাল আইকন, প্রোডাক্ট, আপ সেলস, প্রোডাক্ট, যেখানে যেখানে যে প্রোডাক্ট আছে সব এখানে চলে আসছে প্রোডাক্ট। তারপরে আছে ক্যাটালগ, জেনারেল, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, লেআউট, সব পেজ, ক্যাটাগরি লেভেল, সব কিছু এখানে আছে, একটু খুঁজে নিন। আচ্ছা, আরেকটা হলো কি করতে আসছিলাম এখানে, হ্যাঁ এখানে মনে করেন যে এখানে যাওয়ার পরে খেয়াল করবেন, সিলেক্ট করলাম এটা, আমি কিন্তু বক্স টক্স কিছু নিচ্ছি না, কলাম গ্যাপ ট্যাপ গুলো কিছু নিচ্ছি না, জাস্ট এটা দেখাচ্ছি। এটা বন্ধ করার পরে এখানে মানে ও কমার্স রিলেটেড যা কিছু আছে এই সাইডে, যে মার্ট ফ্রি থিমের সাথে কি কি আছে, প্রোডাক্ট মানে ডিলের, এটা ডিল যদি চান ডিলটা দিবেন, এরপরে যদি প্রোডাক্ট গিড হিসেবে চান গিড হিসেবে দিবেন, নিউজ লেটার চাইলে প্রোডাক্ট ক্যাটাগরিজ যদি চান ক্যাটাগরিজ দিবেন, এখানে টানতে টানতে দিবেন, টানতে দেখবেন যে কিরকম করে দেয় এটা, ক্যাটাগরি দিলাম, এই যে এরকম করে আসছে এটা, তাই না? এরপরে ধরেন এটা চাচ্ছি না, আরেক রকম চাচ্ছি, তাহলে আরেকটা দিবেন, টান দিবেন, টান দিয়ে এখানে দেখবেন যেটা যেটা ভালো লাগে, ধরেন ব্যানার স্লাইডার, তারপরে এই যে গ্রিড হিসেবে থাকবে প্রোডাক্ট, এই যে লিস্ট এরকম এরকম থাকবে, যদি এরকম যদি দেন তাহলে এটা কিরকম দেখায়, এমনি করে টানতে টানতে আর সব দেখবেন এটা দেখাচ্ছে এরকম। হ্যাঁ, এখন প্রোডাক্ট চেঞ্জ করা তো পারবোই, ক্লিক করে এটাকে এডিট করবো, এখান থেকে এডিট করব, এই লিঙ্কস এর সাথে এই লিঙ্কসটা লিঙ্ক করাই দিব। এই যে ট্যাগ আমি একটা নাম দিছিলাম না, ডিভাইস নামে, লিঙ্কটা মানে হেডলাইন, এই লিঙ্কস গ্রুপ 1, 2, 3, এখানে আসলাম, আসার পরে এই ক্লিক করলে কোন জায়গায় নিয়ে যাবে সেই লিঙ্কটা জাস্ট এখানে ওই লিঙ্কটা বসাই দিবেন, এখানে ওই পেজের লিঙ্কটা ধরাই দিবেন। ওকে ওকে, তাহলে আপনারা করেন। তাহলে আমাদের আর বাকি থাকলো কি, মোটামুটি ধরেন এইদিকে ও কমার্স পর্যন্ত, ক্যাটাগরি পর্যন্ত, পেজ পর্যন্ত আসছে, আর বাদ বাকি গুলা ডাব্লিউপি ব্যাগে এটা লাগবে না। রেভলিউশন স্লাইডার বলতে কোনটা, রেভলিউশন স্লাইডার হলো যে উপরে একটা স্লাইডার আছে, এই যে রেভলিউশন স্লাইডার, এটা ঠিক আছে, এটা হলো রেভলিউশন স্লাইডারের ভিতরে পাবেন। আর মোবাইলের ভিতরে যে রেসপন্সিভ, ঠিক আছে। আর হলো এলিমেন্টর পেজ বিল্ডারটা লাগবে, ভেন্ডরটা লাগবে, দোকান, এই যে দোকানের কথা বলছিলাম না, মাল্টি ভেন্ডর জন্য যদি কাজ করেন কিভাবে মাল্টি ভেন্ডর সেট করবেন, সেক্ষেত্রে দোকান ইয়াটা প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে, এবং কিভাবে সেট করবেন, সেটআপ দোকান প্লাগইন কিভাবে কাজ করবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন, সেটআপ কিভাবে করবেন, পারবা লিংক, এরপরে দেখে দেখে সবগুলো করতে পারবেন। আর যেখানে যাবেন আটকে যাবেন সেখানে তো স্যার আছেই, আমি আছি। পরে নেক্সট ক্লাসে আপনাদের কাজ থাকবে যে এইটার যে আছে এডিট করবেন সবগুলা প্রোডাক্ট, মানে যতগুলো পারেন আর কি, সাইট আইডেন্টি, সাইটের তারপরে ফুটার টোটার যা আছে এগুলো চেঞ্জ করে নিজের নামে দিবেন, একটা সাইট বানায় নেবেন এটা দিয়া, যেটা আপনি আপনার প্রোডাক্ট, এই প্রোডাক্ট তো ডেমো প্রোডাক্ট থাকবে না, সব প্রোডাক্টটা ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করবেন, জাস্ট এখান থেকে সিলেকশন করে মুভ করে দিবেন একটা প্রোডাক্ট তো। আচ্ছা, একটা প্রোডাক্ট তো ছিলই, সব মুভ করে দিছি, একটা প্রোডাক্ট তো আমি বানাইছিলাম। আচ্ছা যাই হোক, দেখছেনই তো সবগুলোকে। হ্যাঁ, এটাকে রাখলেন, রাখার পরে অ্যাপ্লাই করে দিলাম। এরপরে আরো কিছু বাকি থাকে, যে স্টকে কয়টা আছে, মানে আবার মানে স্টক শেষ হলে অর্ডার করতে পারবে কিনা, এটা কি পারেন? ধরেন হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মোটামুটি মনে হয় যে সবই মনে হয় কভার করাই হয়ে গেছে। আচ্ছা, সবগুলা চলে যাওয়ার পরে এখন হলো জাস্ট এটাকে রিফ্রেশ করলে দেখবেন যে আপনার প্রোডাক্ট গুলা কিছুই নাই। একটা প্রোডাক্ট মনে হয় থাকার কথা, যেটা আমি দিছিলাম। আচ্ছা, পাবলিশ করছি। আচ্ছা, অ্যাপ্লাই করে দিই। ওকে, এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, প্রোডাক্ট, এখানে অনেকগুলো প্রোডাক্ট ছিল, রিফ্রেশ,
এটা মানে আলাদা একটা পেজ থেকে আসতেছে। না স্যার, এগুলো ক্যাটাগরি, সেটা আসতেছে আপনাদের Okay, প্রোডাক্ট বের করছে। ও আচ্ছা, ক্যাটাগরির ভিতরে যেগুলো ছিল সেটা আছে। আমি প্রোডাক্ট গুলো লিখছি, যে প্রোডাক্টের এখানে কিছু নেই, আচ্ছা। আমার প্রোডাক্ট আছে। ঠিক আছে আচ্ছা, তার মানে আপনি এখানে ক্যাটাগরিটা ইয়ে করে দিবেন আর হলো প্রোডাক্ট সাজাই দিবেন, শেষ। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। স্যার, আসসালামু আলাইকুম। আপনাদের মানে একজনের সাথে ক্লাস করলাম, তাই না? জি যে স্যার। কাজ করবে সেই সেই লাকি আর কি, কাজ কাজ করা